জি ভাইয়া। জি ভাই, জি। দেখা যাচ্ছে ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। দেখেন, এখানে আমাদের পরবর্তী সেশনে ছিল 2 ঘন্টা ধরে যে ইউজ রেফারেন্স লিঙ্ক ফ্রম ভ্যালুয়েবল সাইট অ্যাড কন্টেন্ট। ইউজ রেফারেন্স লিঙ্ক ফ্রম ভ্যালুয়েবল সাইট অ্যাড কন্টেন্ট। এখানে কি বলা হচ্ছে দেখেন, আমরা ইউজ রেফারেন্সের বাংলা তো বুঝি তাই না, যে জি কি ভাইয়া, রেফারেন্স রেফারেন্স ব্যবহার করতে করতে বলছে। বলছে। রেফারেন্স লিংক ব্যবহার করতে বলছে কোথা থেকে? ভ্যালুয়েবল সাইট অ্যাড সাইট। কন্টেন্ট। জি ভ্যালুয়েবল সাইট থেকে কন্টেন্টে রেফারেন্স লিংক দিতে বলছে। জি ভ্যালুয়েবল সাইট থেকে কন্টেন্টে রেফারেন্সে লিংক দিতে বলছে। এটা যদি আমরা বুঝতে চাই, এই যে একটি উইকিপিডিয়ার ডেটা আমরা ওপেন করে রেখেছিলাম গতদিন তাই না, অ্যাভিজাল প্লেন, জি ভাইয়া। জি এটি নিচে যদি যাই, এই যে এখানে যে রেফারেন্স গুলো দেয়া দেখছেন, জি ভাইয়া। এই যে এই এই প্রতিটি রেফারেন্স আছে না, প্রতিটি কথা তারা যেখান থেকে অ্যাড করেছে, কই গেল রেফারেন্সেস? এই যে, এই যে এই যে দেখেন, নিচে ভাইয়া রেফারেন্স। এই যে বিভিন্ন রেফারেন্স কিন্তু দেয়া আছে তাই না। তো এই কথাটাই দেখেন তো বলা হচ্ছে কিনা, ইউজ রেফারেন্স লিঙ্কস ফ্রম ভ্যালুয়েবল সাইট। জি ভাইয়া, এটা বলো। Use reference link from valuable site add content. Use reference link from valuable site add content. রেফারেন্স লিংক ব্যবহার করতে বলা হচ্ছে ফ্রম ভ্যালুয়েবল সাইট। ভ্যালুয়েবল সাইট থেকে। ভ্যালুয়েবল সাইট থেকে রেফারেন্স লিংক করতে বলা হচ্ছে অ্যাড কন্টেন্ট। তাহলে কন্টেন্টের মধ্যে এই জায়গাটা আমি এই সেন্টেন্সটি নিয়ে একটু আমি কনফিউজড, কারণ এটি তারা কি মিন করলো। তবে আমার মনে হয়েছে তুলনামূলক এই এই আমাদের যখন আমরা কোনো কন্টেন্ট করছি, এই কন্টেন্টের যে বিভিন্ন তথ্যের জন্য আমাদের যদি রেফারেন্স লিংক করা লাগে, সেই রেফারেন্স গুলো যেন ভ্যালুয়েবল সাইট থেকে হয়। আই মিন, আপনি যে কোনো ধরনের সাইট থেকে আসলে যদি লিংক করেন বা রেফারেন্স দেন, তাহলে আসলে সেটি খুব ভালো দেখাবে না, বা সেটি গ্রহণযোগ্য হবে না তাই না। ইউজ রেফারেন্সেস লিংক ফ্রম ভ্যালুয়েবল সাইট, আমার মনে হয়েছে যে তারা রেফারেন্স ব্যবহার করতে বলছে এবং ভ্যালুয়েবল সাইটের সাথে লিংক করতে বলছে কন্টেন্টকে। এই জায়গাটা একটু উজ্জ্ব মনে হচ্ছে। আরেকটি কারণ আছে, আরেকটি কারণ হচ্ছে, আমার আরেকটি মিনিং মনে হচ্ছে যে আমরা যখন কোনো কন্টেন্ট করি, সেই কন্টেন্টকে বা সেই কন্টেন্ট যেন আবার আমাদের এসইওর সাথে কাজ করে, দ্যাটস ওয়াই আমরা অন্য সাইট থেকে আমাদের সাইটে কিছু রেফারেন্স তৈরি করি। সেক্ষেত্রে রেফারেন্সটা হতে পারে এরকম যে, এই যে এখানে উইকিপিডিয়া থেকে এই যে আপনার নতুন একটা সাইট, সে ফর এক্সাম্পল এই যে ইভান টলস্টয় নামে যে পেজটি, বা ইভান টলস্টয়ের একটি বই সম্ভবত, এই ইভান টলস্টয়ের বইটিতে দেখেন একটি লিংক দেয়া হয়েছে তাই না, এই যে এখান থেকে এই লিংকটা পেয়েছে দেখেন, এই যে DOI.org, সেখান থেকে দেখেন এই যে pubs.geoscienceworld.org তাই না। এই যে এই ওয়েবসাইটটা কোথা থেকে একটি লিংক পেয়েছে? উইকিপিডিয়া থেকে একটি লিংক পেয়েছে তাই না, উইকিপিডিয়া থেকে একটি লিংক পেয়েছে না। এই সাইটটার রেফারেন্স উইকিপিডিয়াতে আছে না? জি ভাই আছে। মিনিংটা কিন্তু অনেকটা এরকমও হতে পারে। আমি কনফিউজড হয়েছি কারণ এই লেখাটা আমার কাছে কমপ্লিট মনে হচ্ছে না। ইউজ রেফারেন্স লিংক ফ্রম ভ্যালুয়েবল সাইট অ্যাড কন্টেন্ট, এটিও কিন্তু দেখেন
আমি একটি লিংক ব্যবহার করছি, কোথা থেকে? ভ্যালুয়েবল সাইট থেকে, কোথায়? কন্টেন্টে, তাই না? এই যে এটি একটি সাইট, এই সাইটের আমি ইউজ রেফারেন্সেস কোথা থেকে? এই যে এখান থেকে রেফারেন্স পেয়েছি, অর্থাৎ উইকিপিডিয়াতে এই সাইট সম্পর্কে বলা আছে। এই যে এটা রেফারেন্স লিংক, তাহলে উইকিপিডিয়া থেকে কোথায়? এই কন্টেন্টে, তাই না? দেখেন এটার মানে কিন্তু অনেকটা এরকম, ইউজ রেফারেন্স লিংক ফ্রম ভ্যালুয়েবল সাইট এট কন্টেন্ট। এটা আমার কন্টেন্ট, এটা আমার রেফারেন্স লিংক কোথা থেকে? উইকিপিডিয়া থেকে। মানে একটু দ্বিপাক্ষিক মনে হচ্ছে আমার সেন্টেন্সটা, সো দ্যাটস ওয়াই আমি দুটি ভিউ শেয়ার করলাম। তবে কন্টেন্ট কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আমরা মূলত খেয়াল রাখি যে এই যে আমি যে কন্টেন্টটি করছি, সেই কন্টেন্টটিতে যে ধরনের তথ্যগুলো ব্যবহার করছি, সেই তথ্যগুলো যেন ডেফিনেটলি সব তো আর আমার নিজের মন গড়া হবে না, তাই না? রেফারেন্স থাকতে হবে, ভালো ভালো রেফারেন্স থাকতে হবে। আমি যে কন্টেন্ট গুলো লিখছি বা আমি যে বিষয়ে কন্টেন্ট লেখার চেষ্টা করছি, সেই কন্টেন্টের বিভিন্ন তথ্য যদি আমরা ভ্যালুয়েবল সাইট থেকে বিভিন্ন তথ্য লিখি এবং সেগুলো যদি ভ্যালুয়েবল সাইট দিয়ে রেফারেন্স তৈরি করতে পারি, তাহলে কিন্তু সেই স্পেসিফিক কন্টেন্টটি অনেক বেশি অর্থবহ হয় বা অনেক বেশি গ্রহণযোগ্য হয়। অর্থাৎ আমি যদি নিজে সব কথা না বলে কিছু মানুষের রেফারেন্স দিই বা কিছু সাইটের রেফারেন্স দিই, সেটি বেশি গ্রহণযোগ্য হয়। এটি কি আমরা বুঝেছি সবাই? জি ভাইয়া, হ্যালো। জি, আপনি যে কথাটা বললেন, আসলে ভাইয়া ওরকম ওরকম কি লেখাটার মিনিংটা কি আসলে ওরকম দিকে যাচ্ছে নাকি একটু অন্য কিছু? দুটি দিকে যেতে পারে, দুটি দিকে শেয়ার করলাম। লাস্টে কন্টেন্ট নিয়ে কথা বলি। কন্টেন্ট স্ট্রাকচারে যে আসলে রেফারেন্স আমরা এভাবেই করি যে আমি যখন কোনো একটু কিছু লিখছি, তখন ওই লেখাটা ভালো কোনো সাইটের একটা রেফারেন্স দিয়ে লেখার চেষ্টা করি। প্রচুর নয়েজ আসছে কারো ওখান থেকে। বের ওখান থেকে সাউন্ড আসতেছে। ঠিক আছে, ইমরান ভাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। যখন আমরা কন্টেন্ট স্ট্রাকচার নিয়ে চিন্তা করছি বা কন্টেন্ট স্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করছি, তখন অবভিয়াসলি আমার কন্টেন্টের যে তথ্যগুলো, সেগুলো আমরা ভালো স্টেবল বা পপুলার বিভিন্ন সাইট বা বিভিন্ন ব্লগ থেকে সেই রেফারেন্স অনুযায়ী লিখলে সেটি বেশি অর্থবহ হবে। জি, মানসম্মত একটা বিষয় আছে। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, পরের পয়েন্টে আমি নিয়ে আলোচনা করতে চাই। দেখেন, ইউটিলাইজ রিলেটেড কোড অফ এনি ইনফ্লুয়েন্সার অর আদার্স। ইউটিলাইজ রিলেটেড কোড অফ এনি ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার কারা? যারা ইন্ডাস্ট্রি লিডার হতে পারে বা যাদের কথা মানুষ, যে বিষয়ে মানুষ যেই বিষয়ে কোনো একজনের কথা মানুষ শুনে, যে বিষয়ে কোনো একজনের কথা মানুষ শুনে, যার গ্রহণযোগ্যতা আছে ভাইয়া সকলের নিকট। মানে হ্যাঁ, বিশেষজ্ঞ যে কোনো বিষয়ে। হ্যাঁ, না বিশেষজ্ঞ না আসলে, মানে মোটামুটি একটা ভালো ওই লেভেলের একটা পার্সন যার ফ্যান ফলোয়ার্স অনেক আছে, গ্রহণযোগ্যতা আছে, যাকে সবাই অনুসরণ করে। অনেক কথা না বলে জাস্ট ওই গ্রহণযোগ্যতা আছে এতটুকু বলাই ভালো, বেশি বললে ভুল হয়ে যাবে। হ্যাঁ, তো এইটুকু আমরা খুব সংক্ষেপ রাখতে পারি। যেই বিষয়ে কোনো একজনের কথা মানুষ শুনে বা যে বিষয়ে কারো একজনের গ্রহণযোগ্যতা আছে। সেই ফর এক্সাম্পল বাংলাদেশে যদি আমরা চিন্তা করি যে কোনো একটি টপিক দেখি, আপনারা কেউ এটির সাথে রিলেট বা কানেক্ট করেন কিনা। বাংলাদেশে বর্তমানে স্বাস্থ্য বিষয়ে কোন ডাক্তারের কি পরামর্শ মানুষ ফলো করে? অনেক। জি, ডক্টর জাহাঙ্গীর আছে। এক্স্যাক্টলি, দেখেন এই যে জি ডক্টর জাহাঙ্গীর আছে যে বললেন, তার মানে স্বাস্থ্য বিষয়ে এখন ডক্টর জাহাঙ্গীর একজন ইনফ্লুয়েন্সার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, পড়ালেখার ব্যাপারে কোনো ইনফ্লুয়েন্সার আছে বাংলাদেশে?
আছে আইমান সাদিক। পড়ালেখা আইমান সাদিক আছে। এই যে আইমান সাদিক ইজ এ ইনফ্লুয়েন্সার। ইউটিউবে কোন ইনফ্লুয়েন্সার আছে? আছে, অনেকে আছে। আমাদের বিশিষ্ট রাবা খান আছে। কে? ইউটিউবে রাবা ইনফ্লুয়েন্সার খানের আছে কথা বলছি। রাবা খান। ইউটিউবে তৌহিদ আফ্রিদি নাকি? না না, অনেকে তো হ্যাঁ, আছে। আছে, অনেকে আছে। চমক আছে তো ভাই। সম্প্রতি ইন্টারন্যাশনাল একটা ম্যাগাজিনে ফিচার হয়েছে, এটা তারটা বলা দরকার। তারপরে ইউটিউব না, তার মানে ইউটিউবে অনেক ইনফ্লুয়েন্সার আছে, তাই না? জি অনেকে এখন রিসেন্ট। এই যে আমরা অলরেডি বুঝে গেছি ইনফ্লুয়েন্সার কি জিনিস। এখন আমরা বুঝতে চাই যে আমাদের কন্টেন্টে ইনফ্লুয়েন্সার অথবা এরকম অন্যান্য মানুষের যদি আমরা উক্তি ব্যবহার করতে পারি, কোটেশন ব্যবহার করতে পারি, তাহলেও আমার কন্টেন্ট আরেকটু মিনিংফুল হবে, আমার কন্টেন্টে আরেকটু অর্থবহ হবে, এঙ্গেজিং হবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস ডেটা রিপোর্ট। বিভিন্ন তথ্যউপাত্ত ব্যবহার করা যদি যায় এবং সেটা যদি বিভিন্ন রিপোর্ট যদি আপনি আপনার স্পেসিফিক কন্টেন্টে অ্যাড করতে পারেন, যে বিষয়ে লেখেন ওই বিষয়ে কোনো না কোনো রিসার্চ তো আছে, তাই না? আপনি যে কোনো বিষয়ে রিসার্চ যদি আপনি একটু গুগল করেন পেয়ে যাবেন। তো সে ফর এক্সাম্পল, এটি আমি মুখ দিয়ে বলার চেয়ে আমার মনে হয় যে ফ্রিল্যান্সিং in BANGLADESH বাংলাদেশ রিপোর্ট, আমি এটি একটু দেখতে চাই। ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ রিপোর্ট, এটা যদি দেখেন voanews.com, VOA নিউজ কিন্তু ইন্টারন্যাশনাল একটা বিশাল জিবিয়া পাবলিশার, আমি যদি বলি, তাই না? তার একটি নিউজ আছে, দেখেন এখানে যে বাংলাদেশের আইটি বা বাংলাদেশের ফ্রিল্যান্সার নিয়ে কথা হচ্ছে অনেক কথা। তো এখানে সে কয়েকটা ছোট ছোট দেখেন, এই যে যদি আমরা দেখি, আচ্ছা there were more than 650k or 6,50,000 freelancer in Bangladesh registered on Upwork alone. Though their skill and track record vary. In 2013, Bangladeshi freelancers on Upwork earned 21 million. That figure has only grown since then. যদি এভাবে বলি তাহলে দেখেন বাংলাদেশে যে 6.5 লাখ ফ্রিল্যান্সার আছে আপওয়ার্কে, এটা আসলে কি একটি রিপোর্ট না? জি ভাইয়া, এটা রিপোর্ট জেনারেট করতে গেলে আপনাকে অনেক অ্যানালাইসিস করতে হয়। আমি যেমন আপনাদেরকে এখন দেখিয়ে দিতে পারি যে আপওয়ার্কে এখন বর্তমানে কতজন আছে বাংলাদেশ থেকে, ঠিক আছে? দেখে ফেলা যায়। আপনি upwork.com এ যাবেন, এখানে ফ্রিল্যান্সার এজেন্সি প্রফেশনাল দিয়ে সার্চ দিবেন, দিয়ে মনে করেন সে ফর এক্সাম্পল আমি এখান থেকে ফ্রিল্যান্সারই সার্চ দিই, ফ্রিল্যান্সারের এখানে লিখি হচ্ছে গ্রাফিক ডিজাইনার, GRAPHICS, গ্রাফিক্স। কেন গ্রাফিক ডিজাইন দেখবো? আমরা ডিজিটাল মার্কেটিং দেখবো, তাই না? ডিজিটাল মার্কেটিং রিলেটেড ফ্রিল্যান্সার কতজন আছে দেখতে সার্চ দিলাম। এটি সার্চ দেওয়ার পরে আমি এটি জাস্ট একটু অ্যাডভান্স সার্চে চলে যাব। এই যে এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং রাখছি, বাম পাশে দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে, ইউএস আছে, লোকেশন, হ্যাঁ লোকেশন, টাইম জোন আমি চেঞ্জ করে দিব, টাইম জোন অর স্টেট, ফ্রিল্যান্সার, এজেন্সি দেখবো। আচ্ছা, এজেন্সি এবং ফ্রিল্যান্সার দুটিই দেখি। আওয়ারলি রেট, জব সাকসেস স্কোর, ল্যাঙ্গুয়েজ, লোকেশন। আচ্ছা, উপরে একটি ঘর আছে ইউএস অনলি, এটি বন্ধ করে দিলাম, এবার সহজ হয়ে যাবে। আমরা কি দেখতে চেয়েছিলাম বলেন তো? যে ডিজিটাল মার্কেটিং, তাই না? বাংলাদেশি ডিজিটাল মার্কেটিং বাংলাদেশি। তো দেখেন এই যে যখনই আমরা এই ক্যাটাগরি দেখছি, সেলস এন্ড মার্কেটিং একটি ক্যাটাগরি, ডেফিনেটলি আমি ক্যাটাগরি দিয়েছি। আচ্ছা, স্পেশালিটিস দিলাম না, সেলস এন্ড মার্কেটিং এর যতজন আছে থাক। লোকেশন BANGLADESH, বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম।
ওকে, এখন নতুন একটা দেখাচ্ছে না, দেখি আমি আরেকটু কষ্ট করে দেখি। এখানে একটা ফিল্টার অপশন ছিল, আমি সেটি খুঁজে পাচ্ছি না। এখান থেকে আপনার খুব সুন্দর অ্যাডভান্স কিওয়ার্ড সার্চ, ওকে অ্যাডভান্স কিওয়ার্ড সার্চ ব্যতীত আর একটা ফিল্টার পাওয়া যেত। ওকে, এখান থেকে যদি দেখি আমি খুব কুইক একটা দেখি, হ্যাঁ কুইক দেখি, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না আমার মনে হচ্ছে। অ্যাপ্রোপ্রিয়েট না হওয়ার কারণ আমি আরো কিছু অ্যাডভান্স ফিল্টার আছে সেটি পাচ্ছি না, এটি অ্যাভেইলেবল ছিল, আমি নাম্বারটি দেখতে পাচ্ছি না। বিএনজিএলএডিএসএইচ বাংলাদেশ যদি দিয়ে দিই বাংলাদেশ হয়ে যাচ্ছে, ফ্রিল্যান্সার এজেন্সি দুটোই থাকছে। এখন দেখেন কতজন আছে এটি কিন্তু আমি দেখতে পারছি না, দেখতে পারছি কিন্তু নাম্বার দেখা যায়, নাম্বার দেখা যায়। নাম্বার দেখার জন্য upwork.com এ আমি যদি যাই, একদম প্রথমে একবার 1 মিনিট দিবেন, upwork.com এ যাই, এখান থেকে আমরা সার্চ করি ডিজিটাল মার্কেটিং। পেয়েছি, এই ফিল্টারটি আমি খুঁজছিলাম, এটা একবারে আপনার ওই ফ্রিল্যান্সার এবং ইয়ার মধ্যে থাকে না। ঠিক আছে, এখন দেখেন খুব মজা হবে, আপনারা এখন নাম্বার দেখতে পারবেন। ওকে, সিলেক্ট ক্যাটাগরি, আমি প্রথমে সব ক্যাটাগরি থাক, কারণ বাংলাদেশি কত ফ্রিল্যান্সার আছে তাই দেখতে চাচ্ছি, তাই না? অথবা যদি আমরা একদম স্পেসিফিক ডিজিটাল মার্কেটিং এ দেখতে চাই বাংলাদেশি, তাহলে এই যে এখান থেকে ক্যাটাগরি থেকে মনে রাখবেন ডিজিটাল মার্কেটিংটা সেলস এন্ড মার্কেটিং ক্যাটাগরিতে পড়ে। কোন ক্যাটাগরিতে? সেলস এন্ড মার্কেটিং। তো আমরা যদি যাই এখানে ক্যাটাগরি তো অনেক, কই গেল আমার সেলস এন্ড মার্কেটিং? SALES, সেলস এন্ড মার্কেটিং। হ্যাঁ, এই যে অল সেলস এন্ড মার্কেটিং, ঠিক আছে, অল সেলস এন্ড মার্কেটিং কোথায়, কোন দেশের মানুষকে আমরা খুঁজছি? এটি এখন মুছে দিই, এটি আর আমার লাগবে না। ডিজিটাল মার্কেটিং, আমি অল সেলস এন্ড মার্কেটিং এ যারা কাজ করছে তারা আলটিমেটলি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে। ক্যাটাগরি সেলস এন্ড মার্কেটিং, অল জব, লোকেশন, লোকেশন, লোকেশন কই? ফ্রিল্যান্সারদের এই অপশনটি বন্ধ করেছে বা চেঞ্জ হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি এখান থেকে এক্স্যাক্টলি সেম পাচ্ছি না। আগে এটি একদম যেরকম আমরা জবের ক্ষেত্রে দেখলাম না, ওইভাবে ফিল্টার করা যেত, বাট আমি এই মুহূর্তে ওই ফিল্টারটা পাচ্ছি না। সর্ট বাই আওয়ারলি রেট, সর্ট বাই, ওকে, এখান থেকে যদি যাই সেখান থেকেও আমি একই রকম পাচ্ছি না। বাংলাদেশ, BANGLADESH, BAN, বাংলাদেশ, ওকে, all hourly rate, all থাক, বাট
ওকে, আমি দেখি, আমি একটু সময় নিলাম আপনাদের এখান থেকে। আমি আসলে রিপোর্ট জেনারেট করে দেখাতে পারছি না, কারণ আমি এই রিপোর্টের অপশনটি খুব একটি ভালো পাচ্ছি না। এখানে আগে আমরা নাম্বার দেখতে পারতাম, যেমনটা আমি দেখেন এই যে যদি চেঞ্জ করি, যদি আমি জবের দিকে সার্চ দিই, জবে যখনই সার্চ দিচ্ছি দেখেন এখানে একটি ফিল্টার অপশন পাচ্ছি আমি। নোটিস করেছেন আপনারা? দেখেন এই যে জবে আমি ফিল্টার করার একটি অপশন পাচ্ছি, এবং যেখান থেকে আমি কোন জব কতগুলো আছে সেটি দেখতে পাচ্ছি। এই যে লেস দেন 1 মান্থের জব আছে 98টি, আওয়ারলি জব আছে 527টি। বাট আমি যখন ফ্রিল্যান্সারদের খুঁজতে যাচ্ছি বাংলাদেশি ফ্রিল্যান্সারও যদি আমি খুঁজতে যাই ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আমি ফ্রিল্যান্সারদের পাচ্ছি না এমন না। দেখেন এক্সাক্ট মানে ফিগারটা পাওয়া যাচ্ছে না, আমি নাম্বারটা পাচ্ছি না এখান থেকে। এটা হয় কারণ এনারা তো অবশ্যই চেঞ্জ করে বিভিন্ন তথ্য উপাত্ত, বা এই যে ভিউ গুলা চেঞ্জ করে বিভিন্ন সময়, তাই না? ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে থাকে এটা। জি, হয়তোবা এটি আপডেট হয়েছে এবং খুব রিসেন্ট, মানে হয়তো 1-2 সপ্তাহের মধ্যে আপডেট হয়েছে। দেখেন আমি সেলস এন্ড মার্কেটিং ক্যাটাগরিতে যদি যাই, আর যেহেতু আমি ইউএস না, আমি পুরো বাংলাদেশ জানতে চাচ্ছি। এই যে বাংলাদেশ দিলে নো ম্যাচিং লোকেশন ফাউন্ড চলে আসবে, সমস্যা নেই, আমি ভুল করেছিলাম। বাংলাদেশ যখন দিলাম ফ্রিল্যান্সার এজেন্সি থাক, আগে আমরা এখানে নাম্বারগুলো দেখতে পেতাম। এখনো হয়তো দেখতে পাওয়া যাবে, হয়তো কোনো একটা আলাদা পাথ তারা তৈরি করেছে। সো আমি ওই পাথটি এক্স্যাক্টলি পাচ্ছি না। নরমালি এখান থেকেই পাওয়া যেত। তো এই যে দেখেন এই যে বাংলাদেশ দিয়ে, বাংলাদেশে এরকম অনেকেই আছে, তাই না? বাট নাম্বারটি আমি আর বলতে পারছি না, কিন্তু না, নাম্বারটি আর বলতে পারছি না। বাট আমি লাস্ট আমার যে রিসার্চ ছিল সেই রিসার্চে আমি দেখেছিলাম বাংলাদেশে এখন অ্যাপ্রুভড ফ্রিল্যান্সার আছে প্রায় 26,000 মতো আপওয়ার্কে। তার মধ্যে সাকসেসফুলি কাজ করেছে অ্যারাউন্ড 3,000 বা 3,500 মতো, আর বাকিরা শুরু করেছে অল্প $5-10 আর্ন করেছে, বা $100 বলবো না, $1 পরিমাণ আর্ন করেছে, এরকম সংখ্যা 12,000, এবং আর্ন করেনি সংখ্যা ওরকম 13,000 বা 14,000। কোনো টাকায় আর্ন করেনি, বাট অ্যাকাউন্ট আছে। তো এই যে তথ্যগুলো আমরা বলছি আপওয়ার্ক থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, আসলে আমরা এরকম তথ্য ম্যানেজ করতে পারি। আবার মনে করেন আপনি যদি আরেকটু খোঁজাখুঁজি করেন, আমরা তো এখানে একটা ভিওএ দেখলাম, ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশের রিপোর্টে যদি যাই, আরো বিভিন্ন রিপোর্টের প্ল্যাটফর্ম আছে। যেমন দেখেন এই যে researchgate.net, এই যে IJSER, দ্য প্রিন্ট, এই যে এইগুলোতে দেখেন এই যে আমরা যে রিসার্চগেট বলছি, এখানে অবশ্যই দেখেন একটা রিসার্চ সার্ভে, দেখেন এই যে স্টাডি অন বাংলাদেশ আইটি ফ্রিল্যান্সার, এটার একটা স্টাডি তারা দিয়েছে। দেখেন যখনই দেয় তখনই তারা বিভিন্ন ধরনের তথ্য এখানে রেখেছে। আমরা যদি এরকম রিসার্চ পেপার পড়ি, সেক্ষেত্রেও আমরা খুব সুন্দর বা খুব অ্যাট্রাকটিভ কিছু তথ্য পাই। যেমন দেখেন এই যে এই জায়গাটাতে ইন্টারন্যাশনাল জার্নাল অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন 09758887 ভলিউম এত থেকে তারা কি বলছে, হাউ লং ডু ইউ ওয়ার্কিং অ্যাজ এ ফ্রিল্যান্সার, এরকম তারা একটি কোয়েশ্চেন করেছিল। সেই কোয়েশ্চেনটির দেখেন লেস দেন 1 ইয়ার উত্তর দিয়েছে 58.7%, 1 ইয়ার উত্তর দিয়েছে 21.7%, 2 to 5 ইয়ার্স ফ্রিল্যান্সিং এ আছে এরকম উত্তর দিয়েছে 13%, মোর দ্যান 10 ইয়ার আছে এরকম উত্তর দিয়েছে 6.5%। দেখেছেন? তো এই যে তথ্যটি আমরা দেখলাম, এটি কি একটি রিপোর্ট না? জি ভাই, আমরা এরকম রিপোর্ট গুলো আমাদের কন্টেন্টে অ্যাড করতে চাই। এটি বলা হয়েছে যে ইউটিলাইজ প্র্যাকটিস ডেটা রিপোর্ট ইফ হ্যাভ, যদি কোনো ডেটা রিপোর্ট থাকে তাহলে সেটি ব্যবহার করা ভালো। ডেটা রিপোর্ট ম্যাক্সিমাম জিনিসেরই আছে, একটু খুঁজে নিতে হবে, সেজন্য আপনার একটু রিসার্চ করতে হবে, তাই না? যেমন আমি এই যে এখানে গুগল সার্চ করলাম, আপনাদের আপওয়ার্ক থেকে দেখাতে চেষ্টা করলাম, বা আপওয়ার্কে
আপওয়ার্কের ফ্রিল্যান্সারদের দেখাতে পারলাম না, কিন্তু দেখেন আমি যদি ডিজিটাল মার্কেটিং এর জব নিয়ে যদি আপনাদের আপওয়ার্ক দেখাতে চাই তাহলে পারবো না? ডিজিটাল মার্কেটিং এর আমরা যদি একটা কন্টেন্ট নিতে চাই যে বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর ফ্রিল্যান্সিং এর জবের পরিমাণ কেমন, এটি যদি নিয়ে একটি রিপোর্ট দেখাতে চাই, দেখেন আমি আপনাদের খুব সহজেই দেখাতে পারবো। আমি একদম ডেটা ব্যবহার করতে পারবো, বিভিন্ন পয়েন্ট টু পয়েন্ট ডেটা পেয়ে যাব। দেখেন এই যখন আমি বলছি যে ডিজিটাল মার্কেটিং এর জব যদি আমি বলি আপওয়ার্কে, দেখেন মোট জব আছে কতগুলো, আওয়ারলি জব আছে 527টি, জব আছে 184টি। এটা একদম স্পেসিফিক ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড ব্যবহার করে, তাই না? তো আমি যদি ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ড বাদ দিই, আমি যদি ক্যাটাগরিতে সার্চ দিই, তাহলে ক্যাটাগরিতে মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব বলছি আমি এখন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিংই হতে হবে, নট নেসেসারি, তাই না? ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব সবই সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে যে জবগুলো থাকে ম্যাক্সিমামই ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আপনি তো করতে পারবেন না, আপনি তো ফিজিক্যাল মার্কেটিং যে কারো করে দিয়ে আসতে পারবেন না এখানে, তাই না? আপওয়ার্কের তো থাকলেও সেটি খুবই কম। তাহলে দেখেন এই যে এখানে যদি আমি বলি যে আপওয়ার্কে ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব আছে, আওয়ারলি জব আছে 1379টি, ফিক্স জব আছে 468টি। এর মধ্যে এই যে জবগুলো আছে সেই জবের ক্লায়েন্টদের অবস্থা কেমন? 714 জন ক্লায়েন্ট আছে যাদের হায়ার, যারা আগে কখনো হায়ার করেনি, অর্থাৎ নো হায়ার্স। ওকে, নতুন ক্লায়েন্ট 1 থেকে 9টি পর্যন্ত বা 10টির নিচে হায়ার করেছে এরকম ক্লায়েন্ট আছে কতজন? 639 জন। আর 10টার বেশি হায়ার করেছে এরকম 494 জন। আচ্ছা, আওয়ার্স পার উইক, প্রতি সপ্তাহে, ওই যে বললাম যে জব যেটা আওয়ারলি জব 1379টা, এই আওয়ারলি জবগুলোতে এটাকে বলে পার্ট টাইম, কারণ ফুল টাইম হতে গেলে অবভিয়াসলি মোর দ্যান 30 আওয়ার হতে হবে, ঠিক আছে? মোর দ্যান 30, হ্যাঁ, পার উইক। তাহলে দেখেন এরকম 30 ঘন্টার কম লাগবে, প্রতি সপ্তাহে 30 ঘন্টার কম সময় দিতে হবে এরকম জব আছে 42টি। আর 30 ঘন্টার বেশি সময় দিতে হবে এরকম জব আছে কয়টি? 137টি। এরপরে যদি যাই আমরা লাস্ট যেটি প্রজেক্টের লেন্থ, এই যে জবটি কত দিনের জব, লেস দ্যান 1 মান্থ এরকম জব আছে 305টি, 1 থেকে 3 মাসের জব আছে 303টি। তো দেখেন এগুলো এখন আপনাদের কি মনে হচ্ছে যে একটি রিপোর্ট? জি ভাইয়া, আমরা এটিকে এখন রিপোর্ট আকারে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? হ্যাঁ, এরকম রিপোর্ট আমাদের নিজেদেরকেই খুঁজে নিতে হবে। তারপরে এই যে আমরা বিভিন্ন কন্টেন্ট থেকে, যেমন রিসার্চ গেটের কথা বললাম, আমরা রিসার্চ গেট থেকে এই যে এরকম বিভিন্ন তথ্য যে পাই, এগুলো কিন্তু খুব কাজের। এই যে এখানে দেখেন একটি ফ্রিল্যান্সিং নিয়ে একটি পিডিএফ, আমি এটিও কোনো একটি রিসার্চ পেপার আইজেএসআর থেকে রিসার্চ পেপার পেয়েছি। ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশে কে তৈরি করেছে? হাসান তানভীর মনসুর তৈরি করেছে। এটা স্কুল অফ বিজনেস, এআইইউবি একটি প্রাইভেট ইউনিভার্সিটি ইন ঢাকা, ওইখানকার কোনো একটি স্টুডেন্ট তার রিসার্চে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে রিসার্চ করেছে। তো যখন আমরা এরকম রিসার্চ করি এখানে অনেক তথ্য আমাদের আসলেই খুঁজে বের করতে হয়। তো দেখেন এই তথ্যটিও যদি আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি কোনো, আমার কন্টেন্টটি মানুষ কি করবে? বেশি পছন্দ করবে, অর্থবহ থাকবে বেশি, এজন্য পছন্দ করবে বেশি। এক্স্যাক্টলি। এই তৃতীয় যে পয়েন্ট, প্র্যাকটিস ডেটা রিপোর্ট, এই কথাটি এখানে বোঝানো হচ্ছে। এরপরে দেখেন ওয়াচ ভিডিও। এই যে আমি যদি ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ নিয়ে যখন বললাম, আচ্ছা এটি এভাবে না, আমি সরি ইউটিউবে যাব না, ইউটিউবের কনসেপ্টটি আসলে খুব গতানুগতিক। তো দেখেন আমি যখন ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ রিপোর্ট দিয়ে সার্চ করলাম, এখানে তো অনেক তথ্য এসেছে, তাই না? এখান থেকে দেখেন ডান পাশে ভিডিও একটি ট্যাব আছে, গুগলেরই ভিডিও ট্যাব আছে। এই ভিডিও ট্যাবে যদি আপনি যান, এই রিলেটেড বিভিন্ন ভিডিও আপনি দেখতে পাবেন, তাই না?
এখানে সেটাই বলা হচ্ছে ওয়াজ ভিডিও। এখন ভিডিও কি বিষয়ে দেখবেন, যে বিষয়ে আপনি কন্টেন্ট লিখতে চাচ্ছেন। আমরা উদাহরণস্বরূপ নিয়েছি ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ রিপোর্ট। ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ এই স্পেসিফিক যদি বলি, ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ এই জাতীয় একটি কন্টেন্ট চিন্তা করছিলাম। তো সেখানকার কন্টেন্ট রিপোর্ট কিছু দেখে আসলাম এবং সেই রিলেটেড ভিডিও আমরা এখান থেকেই পেয়ে যাই, তাই না? গুগল থেকে সার্চ করে পেয়ে যাই। And lastly, study infographic. So এখান থেকে যদি আপনার ইনফোগ্রাফিক খুঁজতে হয়, এটার শেষে একটা ইনফোগ্রাফিক জুড়ে দেন। এই রিলেটেড যদি কোনো ইনফোগ্রাফিক থেকে থাকে আপনি পেয়ে যাবেন। তো আমি ভিডিওর মধ্যে আছি, ভিডিও থেকে আমি অলে চলে যাব। দেখেন ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ ইনফোগ্রাফিক, এখান থেকে যদি কোনো ইনফোগ্রাফিক থেকে থাকে তাহলে সেটি আপনি পেয়ে যাবেন। তো দেখি কেউ এত রিপোর্ট, আসলে ইনফোগ্রাফিক আছে কোথাও? দেখেন এখানে কোনো ইনফোগ্রাফিক নেই। আবার আমরা যদি পরেরটায় যাই, এগুলা সব বাংলাদেশি ইনফোগ্রাফিক ডিজাইনারদের রেজাল্ট এসেছে। তারপরে যদি যাই, বাংলাদেশি ইনফোগ্রাফিক ডিজাইনারদের এখানে প্রোফাইল এসেছে। তার মানে বাংলাদেশ ইনফোগ্রাফিক এখানে তেমন নেই, তাই না? পাচ্ছি না, তো এই জন্যই লেখা আছে ইফ্যাব। যদি থেকে থাকে ইউজ ওন ক্রিয়েট ইমেজ। আমরা যখনই কোনো কন্টেন্ট করি আমাদের নিজেদের ইমেজ ব্যবহার করা উচিত। কেন, এটা কি জন্য বললাম বা কি ধরনের ইমেজের কথা বললাম? এই যে এটি একটি কন্টেন্ট, আমরা দেখতে পাচ্ছি সবাই। জি ভাই। ওকে, যদি আপনারা নোটিস করেন আমি যে এখানে ওপেন করেছি, এই কন্টেন্টটির পাশেই একটি ইমেজ আছে, তাই না? আচ্ছা, জি ভাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখনই কোনো কিছু নিয়ে কাজ করতে চাই, যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে আমাদের অনেকেরই সমস্যা থাকতে পারে, অনেকের প্রবলেম, আমরা গ্রাফিক ডিজাইন না পারতে পারি, তারা আবার নিজেদের ইমেজ কিভাবে করব কঠিন হয়ে যায়, তাই না? যার কারণে আমরা যেটি করি, আমরা ওই রিলেটেড গুগলে যাই, সার্চ করি, এভাবে সার্চ করি, যে ইমেজটি ভালো লাগে সেই ইমেজটিকে আমরা কপি করে ইউজ করি, তাই না? জি জি জি। এই যে এই কপি করাটাই আসলে নিষেধ করা হয়েছে। এই কপিটি আসলে করা যাবে না। রাদার দেন নিজের আসলে ইমেজ তৈরি করে নেন। এক্ষেত্রে আমাদের সজীব ভাই বললেন, জাহিদ ভাই বললেন ক্যানভা বা এরকম কিছু টুল আছে, ক্যানভা আছে, স্ন্যাপা আছে। এই টুলগুলো একদম সহজ। ক্যানভাতে যদি যান, আপনারা সবাই ক্যানভাতে তো ভাইয়া পেইড, মানে 7 দিন না 1 মাসের মনে হয় ট্রায়াল থাকে। ওকে, তারপরে কি পুরো পেইড হয়ে যায়? তারপর তো মনে পে করতে হয় সম্ভবত। আচ্ছা, তাহলে আপনি ওই 7 দিন ব্যবহার করবেন, তারপরে অন্য সার্ভিস খুঁজবেন। ক্যানভার মতো আর কি আছে, SNAPPA, স্ন্যাপা নামে আরেকটি টুল আছে। এরকম আপনি অনেক টুল পাবেন। এখন এরকম টুলের অভাব নেই, কারণ মানুষ এই যে এখন মনে করেন নিজের গ্রাফিক্সের প্রয়োজন অনুভব করছে, আর সেই অনুযায়ী বিভিন্ন সফটওয়্যারও তৈরি হচ্ছে। কারণ গ্রাফিক ডিজাইন আসলে যদি আমি বলি, আমাদের হয় কি যে আমরা যে যখন কোনো একটা কাজ করি, যে কোনো ধরনের বিজনেসে সব সময় তো আর গ্রাফিক লাগে না। যখন আমি বিভিন্ন রিপোর্ট তৈরি করার কথা যদি বলেন বা বিভিন্ন কন্টেন্টের কথা বলেন, টাইম টু টাইম একটা সার্টেন টাইম গ্রাফিক লাগে, যার কারণে সব কোম্পানি আসলে একজন গ্রাফিক ডিজাইনার রিপোর্ট করতে চায় না। একজন গ্রাফিক ডিজাইনার যদি আপনি হায়ার করতে চান, তাকে তো বাংলাদেশি টাকায় যদি আমি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো গ্রাফিক ডিজাইনার নিতে গেলে অ্যাটলিস্ট তাকে 20,000 টাকা বেতন দিতে হবে, তাই না? তা আমার সারাদিন গ্রাফিকের কাজ নেই, আমি কি তাহলে ফুল টাইম একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করব? না, অবশ্যই না। এই কারণেই এই জাতীয় সফটওয়্যার গুলোর প্রাদুর্ভাব বাড়ছে। এটা দেখা যায় কি, যাদের টাইম টু টাইম দরকার, এই সফটওয়্যারের দাম কত দেখেন। আমাদের অনেকের কাছে অনেক মনে হইলেও বাস্তবে কিন্তু এটি খুবই সস্তা। আমার মনে হয়
যারা গ্রাফিক ডিজাইন জানে না তারা প্রো ভার্সন ব্যবহার করবে $10 পার মান্থ অ্যানুয়ালি দিয়ে। আমি যদি মান্থলি দেখি $15 মানে কত, 1200 টাকা। 1200 টাকা, জি ভাই। তো 1200 টাকা তো আমাদের পকেট মানি অনেকের, তাই না? হ্যাঁ। তো আমি গ্রাফিক পারি না, আমি এটি 1200 টাকা দিয়ে কিনে নিলে আমার কোনো লস আছে? তারপরে আমার গ্রাফিক ডিজাইনার লাগছে না, কারো খোঁজা লাগছে না, এবং সেখান থেকে আমি যথেষ্ট ভালো মানের ডিজাইন তৈরি করতে পারি। আর এই যে দেখেন ফ্রিতেও আছে 1 ইউজার 5000 টেমপ্লেট 3 ডাউনলোড পার মান্থ, অর্থাৎ আপনার যদি মাসে 3টা পর্যন্ত ইমেজ লাগে তাহলে আপনি ফ্রি দিয়েই চলতে পারবেন, আপনার কখনো কেনা লাগবে। তারপর ফ্রিতে কিছু লিমিটেশন থাকে অবশ্যই, এইজন্য কি ওই যে সবথেকে বড় লিমিটেশন এই যে দিয়ে দিয়েছে এখানে 3 ডাউনলোড পার মান্থ, 3টার বেশি ডাউনলোড আপনি করতে পারবেন না। তো এরকম সার্ভিস ব্যবহার করা যায়, এরকম সার্ভিস ব্যবহার করলেই আসলে গ্রাফিক ডিজাইনের প্রবলেমটি সলভ হয়ে যায়। ইভেন আমরা যারা মার্কেটিং নিয়ে কাজ করি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরকম কোনো না কোনো একটি সার্ভিস নিয়ে নিই, অথবা নিজেরা আবার গ্রাফিক শিখে নিতে পারি। কারণ গ্রাফিক নিজে যদি আমি কিছু শেখার যদি সময় থাকে তাহলে তো কোনো লস নেই, তাই না? না। তো তারপরেও ইস্যু যেটি হয়, আমি গ্রাফিক ডিজাইন করব না মার্কেটিং করব, আসলে টাফ। দুটি কাজ একসাথে ভালোভাবে করা বেশ টাফ। আমার স্পেসিফিকলি যদি আমার কথা বলে, আই এম নট শিওর সবার ক্ষেত্রে কিনা। আমি একটি কাজ ভালো পারি, আরেকটি কাজের জন্য মানুষ হায়ার করতে পছন্দ করি। কারণ আমি যে কাজটি করি সেই কাজটি ভ্যালুয়েবল, আমি যে কাজের জন্য মানুষকে হায়ার করব আমার ভ্যালু থেকে কিছু অংশ দিয়ে দিলে হয়ে যায়। সো আর নিজেকে যদি স্পেশালাইজ করতে পারেন ভ্যালু তৈরি আলটিমেটলি হয়ে যাবে। আচ্ছা, তাহলে স্টাডি ইনফোগ্রাফিক যদি থাকে, এটি নিয়ে কথা বললাম এখানে। আর এরপরে লাস্ট যেটি ছিল ইউজ অন ক্রিয়েট ইমেজ, তাই না? নিজের তৈরি করা ইমেজ ব্যবহার করতে বলা হচ্ছে, এটি নিয়েই এত কথা হলো। যদি না পারেন তাহলে কাউকে হায়ার করে দিবেন, যে আপনার পরিচিত একজন গ্রাফিক ডিজাইনার আছে, তাকে বলবেন যে ভাই আমার এই গ্রাফিক ডিজাইন করে দেন, আপনাকে আমি এত টাকা দিয়ে দিব, দাম দর করে নেবেন, হায়ার করে নেবেন, নিজের গ্রাফিক ক্রিয়েট করে নেবেন। এই কথাটি বলা হচ্ছে। কারণ যদি আমরা গুগল থেকে কপি করি, এই ইমেজগুলো কপি করি, মনে রাখবেন সেই ইমেজটি আপনার কোনো কাজে লাগে না। দেওয়া যাবে না আমি বলবো না, দেওয়া যাবে, লাভ কি? আপনার যদি কোনো কাজে না লাগে তাহলে এটা দিয়ে আপনার কোনো লাভ হলো না। গুগল তো বুঝে, গুগল এই ইমেজটি যে আগে কেউ একজন পাবলিশ করেছে, কে পাবলিশ করেছে গুগলের কাছে সেই তথ্য আছে না? দেখেন, আছে, ঢাকা ট্রিবিউন পাবলিশ করেছে, তাই না? এই যে এই ইমেজটি কে পাবলিশ করেছে? ঢাকা ট্রিবিউন পাবলিশ করেছে। আচ্ছা, এখানে দেখেন তারাও একটি রিপোর্ট দিচ্ছে, ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ গ্লোবাল র্যাঙ্কিং ইন আউটসোর্সিং সেকেন্ড, আউটসোর্সিং রং ওয়ার্ডিং, ঠিক আছে, গ্লোবাল মার্কেট শেয়ার ইন আউটসোর্সিং রং ওয়ার্ডিং। এরপরে কত? এটা কত? 16%। 6500 রেজিস্ট্রেড ফ্রিল্যান্সার, 5000 অনলাইন ফ্রিল্যান্সার, 2000 এজেন্সি ফ্রিল্যান্সার, আর 100 হচ্ছে 100 মিলিয়ন অ্যানুয়াল ইনকাম। বাংলাদেশের ওয়ার্কার ডিস্ট্রিবিউশন যদি আমি বলি, ওয়ার্কার ডিস্ট্রিবিউশন সফটওয়্যার ডেভেলপমেন্টে 22, ক্রিয়েটিভ মাল্টিমিডিয়াতে 24, সেলস এন্ড মার্কেটিং সাপোর্টে 40। হাই হাই, দেখেছেন কি অবস্থা? রাইটিং এন্ড ট্রান্সলেশনে 2.7, ক্লারিক্যাল এন্ড ডেটা এন্ট্রি 7.4, প্রফেশনাল সার্ভিস 2.7। কি বুঝলেন? এগুলা সব ক্যাটাগরি না? জি ভাই। বাংলাদেশে সবথেকে কোন ক্যাটাগরিতে মানুষ বেশি কাজ করছে মনে হচ্ছে? মার্কেটিং এ বেশি কাজ করতেছে 40.2%। ইমেজটা তো বললাম ভাই, নিচে ফ্রেশটাও করতেছিলাম, পরে তো সরব গাছ। বাংলাদেশে কোন একটা ছেলে কিভাবে ভাই কেবল এসএসসি গ্রাজুয়েট হয়? বুঝি না। মানে ওই যে নিচে যে ফ্রেশটা লেখা আছে, আবু কাহার, 22 ইয়ার্স ওল্ড, এসএসসি গ্রাজুয়েট। তো উনি 22 ইয়ার্সে কিভাবে এসএসসি দেয় সেটা, মানে এসএসসি পাশে একটি 22 বছরে সে এসএসসি পাস করেছে, এখনো ইন্টারমিডিয়েট পাস করেনি, দ্যাটস ওয়াই বলা হচ্ছে যে এসএসসি গ্রাজুয়েট। জি, ওই টাকাতে না দেয় আমরা, হ্যাঁ আমরা দেখি, তথ্য দেখি। তাহলে আমরা কি ইমেজ কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব বুঝতে পেরেছি? জি ভাই।
নিজস্ব কথা রাখার জন্য আমাদেরকে নিজের একটা ইমেজ বা একটা নিজের গ্রাফিকটা ইউজ করতে হবে। জি, সম্পূর্ণ কেন নিজের। করব কেন করব একদম একটা স্বকীয় একটা ধারণা থাকতেছে যে ইউজ ভাই, করে নাই আমি কারো প্রথম। অনেক নয়েজ, একটু দেখবেন চেক করে, অনেক বেশি নয়েজ কারো। এটা জাহিদ ভাইয়ের ওখান থেকে আসছে। নয়েজ ভাই আমার কাছ থেকে আছে, সরি। আচ্ছা হ্যাঁ, কে কথা বলছিলেন? জি ভাই, আমি বলতেছিলাম ওই যে নিজস্ব যে ইমেজ বা নিজস্ব গ্রাফিকের কথাটা সেটা নিয়ে এটা বলতেছিলাম। এটা কেন ব্যবহার করব? একদম আমাদের মানে নিজে যে আমরা একটা কাজ করতেছি বা আমরা যে যখন একটা গুগল থেকে সার্চ করে যদি কাজ ইউজ করি, ওই ইমেজটা তো আগেও ইউজ হয়েছে, বিভিন্ন কোনো না কোনো সাইটে আছেই, অলরেডি একবার ইউজ হয়ে গেছে। তো আমরা তো অন্য একটা ইউজ করে আমাদের তো সেরকম কোনো লাভ হবে না, শুধুমাত্র হয়তো ইনফরমেশন থাকবে, কিন্তু আমরা যে কাজের জন্য ইউজ করতেছি সেরকম কোনো মানে ফিডব্যাক আমাদের আমরা আলটিমেট লক্ষ্য পাবো কি না। মনে আছে? আমাদের আমরা আলটিমেট নিজে লক্ষ্য তো রাখি। মানুষকে আগ্রহী করে তোলা, আকর্ষণ করা, ইন্টারেস্ট করা, আগ্রহী করে তোলা, তাই না? এই এটা আগ্রহী নিজস্ব করে উপায় তুলতে হলো। গেলে ইমেজ, অন্যজনের ইমেজ ব্যবহার করলে এমনও তো হতে পারে যে রিডার পড়ছে সে আগেও আপনার এই ইমেজটি বাংলা ট্রিবিউনে দেখেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে তখন পারে। সে এই জন্য আপনার আপনার কন্টেন্টে সে খুব বেশি আগ্রহী হবে, তখন তো সে ভাববে এটা তো কপি ইমেজ, এটা তো আমি দেখেছি বাংলা ট্রিবিউনের, জি উনি ভাই। আবার ইউজ করেছে, তো তাইলে মনে হয় পুরনো কথাই, তাই না? ওই তখন থেকে সে ব্যাক বাটন ক্লিক সে আগ্রহ হারায়। আগ্রহ হারিয়ে ফেলবে। এরকম আরো অনেক কারণ আছে। আমরা তো বুঝে যাই যে আমরা নিজেদের ইমেজ আমরা নিজেদের ইমেজ ব্যবহার ইমেজ পাইরেসি করা যাবে না। পাইরেসি করা যাবে না। হ্যাঁ, আমি এই পাইরেসি বা এই কন্টেন্টের যে প্রত্যেকটা কন্টেন্টের ভাইয়া, রকি ভাইয়া, গুগল থেকে একটা ইমেজ নামানোর পর সেটাকে যদি আমি মডিফাই করি বা এডিট করি, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম নেই। আপনার মনে হচ্ছে যে মডিফাই করে আপনি চেঞ্জ করে ফেলেছেন, তবে দেখা যায় কি মডিফাই কতটুকু করা যায়। আপনি সাইজ মডিফাই করবেন, কালার স্কিম মডিফাই করবেন, তারপরে যে হয়তো আপনি বড়জোর সেটির আর কি করতে পারেন, সাইজ আর কালার স্কিম ছাড়া মডিফাই করতে মানে খুব বেশি যে পরিবর্তন আসে তা না। আর যদি আপনি নিজের কিছু সংযোজন করেন, হ্যাঁ, মাঝখানে কিছু লেখা আপনার চেঞ্জ করে দেওয়া, সংযোজন যদি করেন, কালার টালার করে নতুন, হ্যাঁ দিলেন, সেক্ষেত্রেও দেখেন কি হয়, মজাটা দেখায় আপনাদের। আমি জানি না আপনারা এরকম ফান করেছেন কিনা, হোপফুলি করেছেন। এই ছবিটা মনে করেন এই ছবিটা আমি ব্যবহার করতে চাচ্ছি। হ্যাঁ, আপনি যখন এই ছবি রিলেটেড কোনো কিছু দিয়ে সার্চ দিবেন, জাস্ট গিভ মি এ মিনিট, দেখেন আমি ওই ইমেজটি দিয়েই কিন্তু সার্চ দিতে পারি। পেস্ট ইমেজ ইউআরএল না, আপলোড অ্যান ইমেজ। আমি এখান থেকে আমাদের ওই ইমেজটা কোথায়, লেট মি চেক, এটা না, এই যে এই ইমেজটি দিয়ে যখন আপলোড করব, আপনি একটু মডিফাই করেন, যে কোনো ইমেজ আপনি চাইলে মডিফাই করবেন, করে এভাবে আপলোড দিয়ে আপনি দেখবেন, দেখেন কতগুলো রেজাল্ট আছে। দেখেন কোথায় কোথায় আছে, কি ধরনের আছে, ইভেন ভিজুয়ালি সিমিলার গুলো দেখিয়ে দিচ্ছে। তো আপনি এই যে এইটুকুকে যদি একটু চেঞ্জ করেন, আর মনে করেন এই ইমেজটাকে যদি সামান্য চেঞ্জ করে কিছু লেখা টেখা চেঞ্জ করে দেন, আপনার মনে হয় না এই ইমেজটি আপনার সামনে লাভ দিয়ে এসে বসে থাকবে? তো অবশ্যই, মানে আসলে মডিফাই বা এডিট করে তা না, মেইন স্ট্রাকচার। ইভেন দেখেন এই যে ঢাকা ট্রিবিউনের এই ইমেজটি আমরা আর কোথায় দেখলাম, সাইট দেয়া, এটা তো বেস্ট ফ্রিল্যান্সার, টপ 10 ফ্রিল্যান্সার, আই ডোন্ট নো এখানে ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ দিয়ে সার্চ দিচ্ছে না রিভার্স ইমেজে নিয়ে যাচ্ছে, এখানে নেই, ইমেজটির ব্যবহার নেই। ওকে, রিভার্স ইমেজ করি, দেখেন এটি দুই জায়গায় ব্যবহার হয়েছে। কোথায়? একটা টুইটারে, একটা দেখতে পাচ্ছেন, একটা টুইটারে ব্যবহার হয়েছে। টুইটারে কে ব্যবহার করেছে? সাইদুর রহমান ব্যবহার করেছে। দেখেন তার টুইটারে নিঃসন্দেহে কোথাও না কোথাও ওই ইমেজটি আছে।
আমরা দেখতে পাচ্ছি এই যে রেজাল্টটি যদি দেখি, দেখেন এই যে ইমেজ কয়টি আছে, সিমিলার ইমেজ দুইটি ডাবল। একটা হচ্ছে সাইদুর রহমান টুইটারে ব্যবহার করেছে, আর একটা হচ্ছে ঢাকা ট্রিবিউনে আছে। তাহলে আপনি যদি ব্যবহার করতেন সেটা আপনারটা এখানে চলে আসতো না? অবশ্যই। সো আলটিমেটলি মাইনর চেঞ্জ করলে এরকম ইস্যু হয়, খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, আমরা যদি মানুষ খুঁজে পাই মানে গুগল আমরা যতটুকু চেঞ্জ করতে পারি, কিন্তু গুগল সেটা অবশ্যই ধরে ফেলবে, তার কারণ গুগল অবশ্যই অনেক ইন্টেলিজেন্ট। ডেফিনেটলি। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে। এটা কোনো কন্টেস্টে হয়তো কোনো ছবি টবি আপলোড দিয়ে থাকি, তো ওই ছবিতে ধরেন আপনার কন্টেস্টের নিচে পলিসিতে লেখা থাকে যেটা কোথাও আপলোড দেওয়া যাবে না বা কোনো সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না। Copyright তারা যখন থাকে, চেক করে copyright। জিনিসটা তখনই অবশ্যই তারা খুঁজে পেয়ে যায়। এক্স্যাক্টলি। আচ্ছা, যা আমরা যদি এই পর্যায়ে এসে দেখি আমাদের এই সেকেন্ড হ্যালো, জি ও আচ্ছা ঠিক আছে, আমি মনে হচ্ছে ভাই লাইন কাটে গেছে না, ঠিক আছে। একটু দেখেন তো আমাদের এখানে সেকেন্ড সেশনের গত দিনের যে সেকেন্ড সেশন ছিল এই জায়গাটা আমরা যদি দেখি, তাহলে ইউজ রেফারেন্স লিংক ফ্রম ভ্যালুয়েবল সাইট অ্যাট কন্টেন্ট, এটা আমরা বুঝেছি সবাই। জি 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 ভাইয়া। ইউটিলাইজ রিলেটেড কোড অফ এনি ইনফ্লুয়েন্সার অর আদার, এটা বুঝেছি। জি ভাই, এটাও বুঝেছি। একজন বলছেন বুঝেছি, আমি কিন্তু ধরে নিচ্ছি সবাই বুঝেছেন। যদি কেউ না বুঝেন তাহলে প্লিজ তিনি আমাদেরকে জানাবেন যে না ভাইয়া আমি বুঝিনি, বা এই জায়গাটা আমার আরেকটু বোঝা দরকার। ঠিক আছে, ওকে। তারপরে আমরা যদি দেখি প্র্যাকটিস ডেটা রিপোর্ট, ডেটা রিপোর্ট প্র্যাকটিস করতে বলা হচ্ছে যে আমাদের কন্টেন্টে যদি আমরা ডেটা রিপোর্ট তুলে ধরতে পারি সেটা ভালো, যদি থেকে থাকে। এখন ডেটা রিপোর্ট না থাকলে আমি তার নতুন করে তৈরি করতে পারবো না। হ্যাঁ, তৈরিও করা সম্ভব, সেক্ষেত্রে আর একটু বেশি সময় লাগবে, তাই না? রিসার্চ করতে হবে, আচ্ছা, রিসার্চ করতে হবে। ওয়াচ ভিডিও ইফ হ্যাঁ, আপনার যে বিষয়ে আপনি কন্টেন্ট করছেন সেই বিষয়ে যদি ভিডিও থাকে তাহলে সেই ভিডিওগুলো একটু দেখলে আপনি আরো তথ্য পাবেন, তাই না? জি ভাইয়া। স্টাডি ইনফোগ্রাফিক, আপনি যদি কোনো ইনফোগ্রাফিক পান, আমরা সবাই ইনফোগ্রাফিক চিনি তো, তাই না? যেই গ্রাফিকে ইনফরমেশন থাকে সেটি ইনফোগ্রাফিক, যেই গ্রাফিকে ইনফরমেশন থাকে সেটি ইনফোগ্রাফিক। উদাহরণস্বরূপ আমরা একটু আগে যে দেখলাম সেটি একটি ইনফোগ্রাফিক ছিল বাই বাংলা ট্রিবিউন, বাট সরি বাই ঢাকা ট্রিবিউন, তাই না? বাংলাদেশের ফ্রিল্যান্সিং নিয়ে বেশ কিছু তথ্য ছিল না একটি ইমেজে, একটু আগে দেখেছি আমরা। ওকে, এই যে আমি যদি এটি দেখিয়ে দিই, আরেকবার ডাউনলোড করেছিলাম, সো আর ওপেন করা লাগছে না। এই যে এটি একটি কাইন্ড অফ ইনফোগ্রাফিক না? জি, এটা দেখালেন। তবে এটিকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা নেই। আচ্ছা, এরপরে ইউজ ওন ইমেজ, জি নিজের ইমেজ তৈরি করো না, গ্রাফের মাধ্যমে না, গ্রাফিক্সের মাধ্যমে ইনফরমেশন যদি আমি দেখাই, ওইখানে তো লেখা করে দেয়া, কিন্তু আরো সুন্দর করে লেখা যেত, ওই জিনিসটাই গ্রাফিক্যালি আরো সুন্দর করে রেজাল্ট তৈরি করা যেত। আমরা যদি দেখি উদাহরণস্বরূপ আমি যদি ইনফোগ্রাফিক দেখি, এই যে এখানে একটি ইনফোগ্রাফিক দেখি, মেকিং টাইম ফর কি এটা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, এই যে স্পেসিফিকটি যদি আমরা দেখি, এই স্পেসিফিক ইনফোগ্রাফিকটি যদি দেখি, দেখেন এখানে অনেক তথ্য আছে। এই যে বাম পাশে দেয়া আছে ওভারঅল হাফ অফ ক্যানাডিয়ানস পার্টিসিপেট ইন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, ওভারঅল হাফ অফ ক্যানাডিয়ান পার্টিসিপেটেড ইন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, নাম্বার অফ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, অন্তত একটা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে এরকম ক্যানাডিয়ানের সংখ্যা কত? 34%। দুইটা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করে 9%, তিনটাতে করে 7%। 9 আর 7 কত হয়? 9 7 16 আর 34 মানে কি 50% হইছে না? ওভারঅল হাফ অফ ক্যানাডিয়ান পার্টিসিপেটেড ইন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। এরপরে যদি আরেকটু দেখতে চাই, মোর দ্যান হাফ অফ উইমেন পারসু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, এই যে হাফের মধ্যে যারা অ্যাক্টিভিটি পারফর্ম করে তার মধ্যে আবার 54% মহিলা এবং 45% পুরুষ। এভাবে যদি আমরা যাই, দেখেন অনেক তথ্য খুব সুন্দরভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা, বিভিন্ন ইমেজ ব্যবহার করে, তাই না? হ্যাঁ, সুন্দর। এই যে এখানে যদি যান, এই যে এখানে যান,
ক্রাফটে আছে 18%, মেকিং মিউজিকে আছে 15%, ভিজুয়াল আর্টসে আছে 13%। এই যে এখানে যদি দেখেন এই যে ক্রাফটের জন্য হাতুড়ি অনেক কিছু, তাই না? এখানে মিউজিকের জন্য গিটারের সাথে আরো কিছু দেখাচ্ছে। যখন ভিজুয়াল আর্ট বলছেন এখানে ওই আর্ট যে কালার প্যালেট যেটা সেটি দেখাচ্ছে, তাই না? এভাবে যদি অনেক সুন্দর করে দেখাচ্ছে। এটাকে আমরা বলছি ইনফোগ্রাফিক, ঠিক আছে? যদি কেউ না বুঝে থাকে হোপফুলি এখন আমরা বুঝতে পারবো। তাহলে আমার এরপরে আর এই টপিক নিয়ে আলোচনা করার কিছু নেই। আপনারা যদি এগ্রি করেন আমি সামনে যাব। ওকে ভাইয়া, সামনে। ঠিক আছে। জি ভাইয়া। আপনারা যদি এগ্রি করেন তাহলে আমি সামনে যাব। আপনারা কি এগ্রি করছেন যে এখানে এই টপিকগুলো হয়েছে? জি ভাই, জি ভাই, জি ভাই। ওকে, ঠিক আছে। এখন আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটি কাউন্ট করতে চাই। আমাদের কতজন আছে এখন আমাদের সাথে? আপনি বলতে 21 20 জন। 22। তো আমরা আছি 20 জন। ঠিক আছে, দেখি আমরা কে কে আছি প্রথম থেকে দেখে ফেলি। হ্যাঁ, আব্দুল আহাদ ভাইয়ের কথা আমি শুনেছি। প্রেজেন্ট। শাহিদুজ্জামান ভাই আছেন? জি ভাই আছি। শাহিদুজ্জামান ভাই আছেন? নেই। আছি ভাই আছি। ওকে, রায়ান কবির ভাই আছেন? জি ভাই আছি। আতিক জাওয়াদ দিগল ভাই আছেন? জি ভাই প্রেজেন্ট। আব্দুল্লাহ আল মাহমুদ ভাই আছেন? তানভীর আবেদিন ভাই আছেন? তানভীর আবেদিন ভাই এসেছিলেন। আসিফ ইকবাল ভাই আছেন? এসেছিলেন। আসিফ ইকবাল ভাই আছেন? আসিফ ইকবাল মামুন ভাই? জি ভাই আছে, উনি বলতেছে না, বাট উনি চ্যাট বক্সে লিখতে আছে। জাহিদ হাসান তুষার ভাই আছেন? জি ভাই আছি। মোহাম্মদ সজীব ভাই আছেন? মোহাম্মদ সজীব ভাই সকালবেলা উপস্থিত দিয়ে ডেলিভারিতে গেছে না? বেলাল হোসেন ভাই আছেন? নাই। আকমল হোসেন ভাই আছেন? জি ভাই আছি। নীলুফার বাশার আছেন? সরি, নাফিউল বাশার। সরি ভাই, মাই মিস্টেক। নাফিউল বাশার। ঠিক আছে, আছি ভাই। নাফিউল ভাইয়ের নাম আমি ভুল বললাম সকাল সকাল। হতেই পারে ভাই। কঙ্গন ভাই আছেন? কঙ্গন ভাই? কঙ্গন ভাই? কঙ্গন ভাইকে আমি দেখলাম মনে হয়, উনি ভুল নামে জয়েন করেছিলেন আমাদের সাথে। জি ভাই উনি ছিল দীপে বসা না কি যেন। হ্যাঁ, দীপ এরকম কিছু। আচ্ছা, লিপা আপু আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। সজীব। হ্যাঁ সজীব, আপনার কোনো বন্ধু আছে নাকি এখানে যে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় ফোন দিবে আপনাকে? সরি ভাইয়া, আমি এই যে এইমাত্র অ্যাড হইলাম, কিন্তু আমি এতক্ষণ ইয়েতে ছিলাম, ডেলিভারি ছিলাম তো ভাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। লিপা আপু আছে? লিপা আপু আছে? বা বেলাল ভাই জয়েন করছে মনে হচ্ছে, ভালো টাইমিং তো। সরি। শুভাগমন। হ্যাঁ, লিপা আপু আছে? লিপা আপু আছে? সজীব ভাই উপস্থিত দিয়ে গিয়েছিলেন, এই জন্য আপনাকে প্রেজেন্ট দিচ্ছি। তবে আগামী দিন থেকে আপনার এটি কষ্ট হবে, ঠিক আছে? এবং এই উপস্থিতিও আমি রেখে দিলাম, আপনি শেষে আমাকে মনে করিয়ে দিবেন, ঠিক আছে? শেষ পর্যন্ত থাকলে আমি আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। বেলাল ভাইয়ের ক্ষেত্রেও সেম, শেষ পর্যন্ত থাকলে অ্যাটেন্ডেন্স পাবেন, আদার দেন দ্যাট পাবেন না। এরপরে আমি যদি যাই, এখানে ছিলাম। লিপা আপু আছে? দেখেন তো চ্যাট বক্সে লিখছে কিছু। অ্যাকচুয়ালি ভাই একটা অনলাইন শপ চালাচ্ছি, তো শপের ডেলিভারি 2 দিনের আটকায় আসছিল, তো এই কারণে আজকে সকাল সকাল দিয়ে আসলাম। খুব ভালো, খুব ভালো। নিজের ইনিশিয়েটিভের চেয়ে ভালো কিছু হয় না। আচ্ছা, সুমাইয়া আফরিন ভাই আছেন? থ্যাংক ইউ ভাইয়া। সুমাইয়া আফরিন আছেন? নেই না?
চ্যাটে উনি কিছু লিখেছে, দেখেন তো সুমাইয়া আফরিন আছে কিনা। না ভাই, এখন পর্যন্ত কিছু লেখেনি। ইমরান ওনাকে দেখলাম ইমরান না ভাই, কোথায়। ইমরান ভাই ছিলেন না, আছে না চলে গেছে? হ্যাঁ, ইমরান ভাই আছে আছে ভাই আচ্ছা, নূর আলম ভাই, নূর আলম ভাইয়ের সাথে কথা বলেছি, আছে। মাহমুদা আপুর সাথে কথা বলেছি, মাহমুদা আপু আছে না দেখেন তো অফলাইন। জি ভাই আছি। আচ্ছা, নাহিদ ভাইকে আমি দেখেছি আসতে। নাহিদ ভাই আছেন তো নাকি? নাহিদ রানা ভাই মনে হয় না, এসেছিলেন উনি, একবার জয়েন করেছিলেন। ওনাকে ঠিক দেখা যাচ্ছে না। আচ্ছা, আর্নিকা আপু আছেন? আর্নিকা জাহান মুন আপু, আর্নিকা জামান মুন আপু, সরি। না, নাই। জি ভাইয়া আছি। আছে। সরি সরি সরি। এই আপনারা অ্যাবসেন্ট করে দিচ্ছেন। তামান্না বিনতে থাকা তৌহিদ মনে আপু বুঝলেন। আছেন? জি ভাইয়া আসসালামু আলাইকুম, আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এখানে আপনাদের দুইজনকে বলতে চাই যে আর্নিকা জামান মুন আপু এবং তামান্না আপু, আপনারা দুইজন গতকালকে অ্যাবসেন্ট ছিলেন। আমি তামান্না আপুকে লাস্ট কিছু সময়ের জন্য দেখেছিলাম, জি মানে আমি ভাইয়া। তাকে গতদিন অ্যাটেন্ডেন্সে কাউন্ট করিনি। আর এদিকে আর্নিকা জামান মুন আপু মনে হয় গতদিন আসেনি। ভাইয়া আপনারা একটু ভাইয়া আমার কালকে নেট প্রবলেম ছিল, সেজন্য আমি হচ্ছে অ্যাটেন্ড করতে পারিনি। অনেক চেষ্টা করছিলাম কিন্তু নেট প্রবলেম ছিল, সেজন্য ঢুকতেই পারিনি। ভাইয়া আমি তো বুঝি, কিন্তু আমাদের মিনিস্ট্রি তো এটা বুঝবে না, বুঝছেন? আপনার নেটের প্রবলেম, আপনি আসেননি, তার জন্য জবাব আমাকে দিতে হবে। এটি কি আমার খুব ভালো লাগবে বলেন? অনেক চেষ্টা করছি ভাইয়া, ঢুকতেই পারিনি, মানে এত নেটের প্রবলেম ছিল সেজন্য। অনেকক্ষণ ঠিক ধরে আছে, ফোনটা নিয়ে অনেকবার চাপাচাপি করছি, অনেকবার ঢোকার চেষ্টা করছি। ঠিক আছে। এই জাতীয় যদি কোনো প্রবলেম হয়, আপনাদের প্রজেক্ট অফিস আছে না, যারা আপনাদের সাথে যোগাযোগ করে, কোনো কেউ একজন তো যোগাযোগ করে, তাই না? এই প্রজেক্ট নিয়ে, এই ট্রেনিং নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করে না? জি জি, রাশেদ স্যার। জি রাশেদ স্যার যখন যোগাযোগ করে, আপনারা রাশেদ স্যারকে যদি একটু আপডেট করে দেন যে আসলে আপনার সমস্যা কি, তাহলে মানে আমি একটু প্রেসার রিলিজ হয়। কারণ আপনারা যখন আসেন না, এটি আসলে আমার ব্যর্থতা মনে হয়। কিন্তু আপনি যদি আপনার নেটের কারণে না আসেন, তাহলে কিন্তু ব্যর্থতাটা আসলে আমার না, আর সেই ব্যর্থতাটার দায়ভার আমি নিতে আসলে খুব বেশি রাজি না। আপনারা কাইন্ডলি যদি কারো কোনো ইস্যু হয়, রাশেদ স্যারকে অবশ্যই জানিয়ে দিবেন যে আপনি কেন আসছেন না, ঠিক আছে? আর আপনার কজ যদি বেশি হয়ে যায়, মানে আপনার যদি ম্যাক্সিমাম টাইমেই আসলে প্রবলেম থাকে, তাহলে আমরা আসলে বাধ্যই হব রিপ্লেস করতে। কারণ আমরা চাই না এই যে আমাদের যে এফোর্টটি এটা জলে যাক। আপনার ইন্টারনেট নেই, সেটা আপনার ইস্যু, কিন্তু আপনি এই যে স্লটটি দখল করে আছেন, সেটি হয়তো অন্য কারো কাজে লাগতে পারে, যার ইন্টারনেট আছে তার, তাই না? জি ভাইয়া। জি, আমি সরি, আমি আসলে আপনাদেরকে এভাবে বলছি, বাট আলটিমেটলি যেহেতু দায়ভার আমার আসে, আমি আপনার কোনো দায়ভার আমি আসলে নিতে নারাজ, যদি না আপনি জানান আমাদেরকে। আপনি রাশেদ স্যারকে জানিয়ে দেন, পরেরটা আমি দেখবো যে তার ইন্টারনেট নেই, সে আপনাকে জানিয়েছে, আমি এবার তার সমস্যাটা আমি দেখবো। কিন্তু যখন আমাকে কোয়েশ্চেন করা হয়, তখন আমার খুব খারাপ লাগবে। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। আপনারা স্যারদেরকে আপডেট করে দিবেন জাস্ট, আপনারা স্যারদেরকে আপডেট করে দিবেন জাস্ট যে আমি এই কারণে আসতে পারছি না, স্যারকে জানিয়ে রাখবেন। সাথে এটা বলবেন যে আমি রকিব ভাইয়ের কাছ থেকে হেল্প নিয়ে এই ক্লাসটি মেক আপ করে ফেলবো। আচ্ছা ভাই, ব্যাপারটা এরকম হতে পারে, আমাদের মেসেঞ্জার গ্রুপ ব্যতীতই কিন্তু আমাদের ফেসবুকে একটা গ্রুপ করা হয়েছে, সেটা রাশেদ স্যারই করছে। হ্যাঁ, এবং রাশেদ স্যারই হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু ওখানে সংযুক্ত আছে এবং উনি ওটা তদারকি করবে বলে বলছিল। তো আমি মনে করি যে সবাই যদি পার্সোনালি বারবার রাশেদ স্যারকে নক করাটা একটু খারাপ কিছু মনে করেন, তাহলে আপনারা ইয়া করতে পারেন, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে একটা পোস্ট করে দিতে পারেন যে আমি আজকে এই জন্য, তাহলে হবে কি না না, আমি আসলে এটি পছন্দ করব না। কারণ দেখা যায় কি, ওই যে আমরা তো দিন শেষে বাঙালি, একজনের প্রবলেম দেখে আরেকজন প্রবলেম মনে করি। হ্যাঁ, সো যার প্রবলেম পার্সোনালি জানাবেন, যাতে আপনার প্রবলেমে আরেকজন ইনফ্লুয়েন্স হয়ে প্রবলেমে না পড়ে। না হয় তাহলে এরকম হতে পারে যে রাশেদ
ঠিক আছে, রাশেদ ফোন নাম্বার স্যারকে আছে ওইটাতে একটা করে মেসেজ করে দেওয়া। হ্যাঁ আপনি এসএমএস দিয়ে দেন, একটা এসএমএস দিয়ে দেন যে স্যার আমার এই প্রবলেম, আমি এর জন্য, আর সাথে তাকে বলে দেন যে আপনি কঙ্কন বসাক ভাই এখন আসলো, বললো যে আমাদের এখানে কারেন্ট চলে গেছিল, একটু প্রেজেন্টটা দিয়ে দেন। ঠিক আছে, শেষ পর্যন্ত থাকলে আমি কঙ্কন বসাক ভাইকে আমি দিব। শাহিন রেজা ভাই আছেন? জি ভাই আছি ভাই। এরপরে পরিতোষ ভাই আছেন তো? জি ভাই। শরীফ হাসান ভাই আছেন? শরীফ হাসান ভাই পরিতোষ ভাইয়ের জি ভাই দিতে পারেননি। শরীফ হাসান ভাই আছেন? বাসুদেব ভাই তো আসলেন তাই না? বাসুদেব, এরপরে আমাদের আছেন জি ভাই আছেন রাজিউর রহমান ভাই আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আছি। ওয়ালাইকুম সালাম। রাজিউর রহমান ভাই, আপনার গতকাল কি ইস্যু ছিল? ভাইয়া গতকাল আমি 2 ঘন্টার মতো ক্লাস করছিলাম, কিন্তু ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, তো পরে আর স্টে করতে পারিনি। ওকে, আমার প্রেজেন্টটা দিয়ে দেখেন বাসুদেব ভাই বলতেছেন যে উনি এতক্ষণ ছিল, বাট প্রেজেন্ট দেওয়ার সময় আর কি ওনার ইলেকট্রিক চলে গেছিল। ঠিক আছে, তো উনি প্রেজেন্ট আচ্ছা দেখেন কে কার সমস্যা আছে দেখেন। এই যে রাজিউর রহমান ভাই তো প্রথম দুটি ক্লাসে ছিলেন না, তিনি আমাদের সাথে জয়েন করেছিলেন তৃতীয় ক্লাস থেকে। তো তার এই দুটি আমি কনসিডার করব না, এই দুটিকে আমি মার্জ করে কনসিডারেবল দিয়ে দিব। জি ভাইয়া। আমি এখানে কনসিডারেবল দিয়ে রাখছি, সো আপনার এই দুটি ক্লাসে কোনো ইস্যু হবে না। বাট তারপরের যে ক্লাস ভাইয়া, তারপরের 3টি ক্লাসে আপনি একটিতে অ্যাটেন্ডেন্স, 4টিতে একটি অ্যাটেন্ডেন্স আপনার কাউন্ট হয়নি। এটি কিন্তু ভালো হচ্ছে না আপনার জন্য। এখানে আমি যদি বাসুদেব রয় ভাই এবং সজীব হাসান ভাইকে বলি, গতকালকে আমি জানি অনেকের ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, অনেকের ইস্যু ছিল, আপনাদের একটি ক্লাস মিস আছে। এরপরে আমি যদি যাই, এখানে শাহিন রেজা ভাইয়ের একটি ক্লাস মিস আছে। এরপরে যখন আমি আমাদের ভাই আমার একটু প্রবলেম ছিল ওই দিন, যে দ্বিতীয় দিন ওখান থেকে জয়েন করতে নিষেধ করছিল, কারণ আমার নাম ছিল না। আচ্ছা আচ্ছা, কি ভাই এটা আপনাকে কে নিষেধ করেছিল? এটা আপনাদের কোঅর্ডিনেটর স্যার বলছিল, মানে ওখান থেকে আমাকে বলছিল যে আপনি দ্বিতীয় দিন জয়েন করিয়েন না, আমরা আপনাদের সাথে কন্টাক্ট করব। শাহিন রেজা ভাই বলছেন? শাহিন রেজা ভাই? জি ভাই। তার জন্য আমি জয়েন করিনি ওই দিন, বাকি প্রতিদিনই আমি জয়েন করছি। ঠিক আছে, এ পর্যন্ত আমি যদি বলি ঠিক আছে। রিস্কে আছেন, আচ্ছা তামান্না বিনতে তৌহিদ আপুর একটি ক্লাস মিস হয়েছে, এটি ইভেন তিনি কালকে জয়েন করেছিলেন, আমি দেখেছি লাস্টে। সো আমি তাকে আসলে কোনো ওয়ার্নিং বা এরকম কিছু তার নেই। আর্নিকা আপু, আপনার প্রবলেম আছে। আর্নিকা আপু, আপনি যদি নোটিস করেন, প্রথম ক্লাস এবং গত দিন ক্লাস, 2টি ক্লাসে আপনার ইস্যু আছে, তো আপনার জন্য প্রবলেম হতে পারে সামনে। এরপরে যে আমি যদি দেখি লিপা আপু, আজকে আমি কোনো অ্যাটেন্ডেন্স দিইনি, সেই সাথে 19 তারিখে ওনার ক্লাসে ইস্যু ছিল। সো লিপা আপুর 2টি ক্লাস গ্যাপ আছে। লিপা আপু, ইউ আর ইন ট্রাবল, আপনার প্রবলেম হতে পারে। এরপরে আমি যদি যাই, এখানে আকমল হোসেন ভাইয়ের গত দিনের ক্লাস আমি এটি কনসিডার করব, বাট বেলাল হোসেন ভাইয়ের পরপর 2টি ক্লাসে আমি এখনো একটিতেও অ্যাটেন্ডেন্স কাউন্ট করতে পারিনি। সো বেলাল ভাই, ইউ আর ইন রিস্ক। অ্যাটেন্ডেন্স আপনি যদি না পান তাহলে আপনার রিস্ক হয়ে যাবে। ভাই আমার পেজেন্টটা একটু দিয়ে দিন, আমি তখন থেকে কারেন্ট চলে গেছে। কি বুঝিনি ভাই? আমার পেজেন্টটা একটু দিয়ে দিন, যখন আপনি প্রেজেন্ট করতেছিলেন তখনই আমি কারেন্ট চলে যায়, তখন প্রেজেন্ট দিতে পারিনি। আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। আমি বুঝি নাই, কে কথা বলছিলেন? বেলাল ভাই? জি ভাই। কঙ্গন ভাই, আপনি মিউট করে ফেলেন। বেলাল ভাই জি বলেন।
এরকম ভাই আজকে তো আসি প্রেজেন্ট আছে, আর গতকালে কারেন্ট ছিল না। আপনি আজকে আছেন, আপনি আজকে এসেছেন 10:30টার দিকে, ঠিক আছে? 1.5 ঘন্টা লেট। সো 1.5 ঘন্টা, 4 ঘন্টার ক্লাসে 1.5 ঘন্টা লেট, মানে আপনি অলমোস্ট হাফ মিস করেছেন। এবং তারপরে কতটুকু থাকবেন আই এম নট শিওর। যদি আমার মনে হয় যে আপনি কনসিডারেবল সময় ছিলেন ক্লাসে, আমি আপনাকে প্রেজেন্ট দিয়ে দেব ভাই, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি। তবে ইউ আর ইন রিস্ক। আপনি যদি আজকে অ্যাটেন্ডেন্স না পান, আপনার দুটি ক্লাসের প্রবলেম হবে, এটি আপনার জন্য রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, এরপরে আমি যদি যাই আমাদের আর এখানে কি আছে, এমডি সদীপ ভাই। এমডি সদীপ ভাই আজকে আছেন না? ভাইয়া আপনি ইনশাআল্লাহ বাকি সব সময় থাকবো, এখন আর কোনো চাপ নাই। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই। ঠিক আছে, আমি আপনাকে আজকেও কনসিডার করলাম, তবে আপনি সাবধানে একটু প্লিজ টাইমলি জয়েন করবেন। শিওর ভাই, শিওর। আচ্ছা, এখানে আমি জাহিদ হাসান তুষার ভাই তো ছিলেন, তাই না? এটা কার আমি দিলাম? সজীব ভাই। বেলাল হোসেন ভাইয়ের দুটিতে ইস্যু আছে। এরপরে আমি আরেকটি ইস্যু দেখছি, আসিফ ইকবাল মামুন ভাইয়ের একটি গত দিনের তাদেরটা আমি কনসিডারেশনে রাখবো, ঠিক আছে? আর বাকি আমি কারো দেখছি না। শাহিদুজ্জামান ভাই, সব যে কয়জনের নাম মেনশন করে দিলাম তারা প্লিজ একটু সতর্ক থাকবেন। আদার দেন দ্যাট আপনাদের আগামী 2টা বা 3টা ক্লাসের পারফরমেন্স দেখেই আমি ডিসিশনে চলে যাব যে আপনারা পরবর্তীতে এই স্পেসিফিক প্রজেক্টে বা এই স্পেসিফিক ক্লাসে কন্টিনিউ করতে পারবেন কিনা। আর এত কথা বলার পরেও কেউ যদি আসলে আমার কথা না বুঝেন, তাহলে আমি যখন স্ট্রিক্ট অ্যাকশনে যাব তখন কিন্তু আপনাদের সাথে আমারও খারাপ লাগবে। ঠিক আছে, আমাদের আজকের অ্যাটেন্ডেন্স শেষ। আমি কয়েকজনকে ইচ্ছাকৃত দেইনি, তারা লাস্টে থাকলে আমি দিয়ে দিব। ভাইয়া আমি সুমাইয়া ফ্রেন্ড দেওয়া যাবে? না ভাইয়া, লাস্ট পর্যন্ত থাকলে চিন্তা করা যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর আপনি আজকে গতদিনের ক্লাস ব্যতীত গতদিন আপনি ছিলেন, তাই তো? জি ভাই, আমি প্রতিদিনই ছিলাম। ওকে, দ্যাটস গ্রেট। ঠিক আছে, আপনি শেষ পর্যন্ত থাকলে আমি আপনাকে অবশ্যই কনসিডার করব আজ। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা নতুন সেশনে যেতে চাই। 10টা 34 বাজে নতুন একটি সেশন আমরা শুরু করতে চাই। যদিও আমরা আজকে কততম দিনে আছি বলেন তো? আজকে 5ম দিনে আছি, মানে পড়াশোনার 5ম দিন। কিন্তু আমরা ক্লাস কততম করছি? 1 2 3 4 5 6তম, তাই না? আজকে ষষ্ঠ দিন ভাই। জি, ষষ্ঠ। একটু একটা রিকোয়েস্ট ছিল, যদি সমস্যাটা আমারই, একটু ওভারভিউ যদি করতেন হালকা 5-10 মিনিটের টপিক, একটু যদি ওভারভিউ করতেন আজকে যত যে টপিকগুলোর উপর। ভাই আমি মোহাম্মদ সজীব বলতেছিলাম। সজীব ভাই বলতেছি। সজীব ভাই, আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য একটা কুইক রিভিউ দিচ্ছি এবং যারা দেরি করেছেন তাদের জন্য কুইক একটা রিভিউ দিয়ে দিচ্ছি। গতদিন তো আমরা দেখেছিলাম কন্টেন্ট স্ট্রাকচার তৈরি, সেটি নিয়েই আমরা একটু কথা বলেছি। সেখানে আমরা কয়েকটি বিষয়ে আসলে কয়েকটি পয়েন্টে নজর দিয়েছিলাম। প্রথম ছিল টাইটেল, দ্বিতীয় ছিল হচ্ছে আমার হেডলাইন, তৃতীয় ছিল সাব হেডিং, চতুর্থ ছিল সাব হেডিং এর ডেসক্রিপশন বা ডেসক্রিপটিভ সাব হেডিং, তারপরে ছিল আমাদের ছোট ছোট স্ট্রাকচার তৈরি করা, আই মিন ছোট ছোট সেন্টেন্স তৈরি করা এবং ছোট ছোট প্যারাগ্রাফ তৈরি করা, তাই না? বাদ গেল কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওই এন্ডিংটা ওপেনার ছিল এবং কনক্লুশন ছিল, তাই না? কনক্লুশন বাদ গেছে। কল টু অ্যাকশন, কনক্লুশন এবং কল টু অ্যাকশন একসাথে। আরেকটি ছিল ওপেনার। এই মোট কয়েকটি এলিমেন্ট নিয়ে আমরা কন্টেন্ট স্ট্রাকচার তৈরি করেছিলাম। আজকে আমরা তো গতদিন আমরা পুরো ক্লাস জুড়ে একটা সেশন 2 ঘন্টা সেশন করেছিলাম 4 ঘন্টা ধরে, এটি নিয়ে কথা বলিনি। আজকে আমরা শুরুতেই এই বিষয়টি অনেক বিশদই আলোচনা করেছি তুলনামূলক টপিকের চেয়ে, আমার মনে হয়েছে। কারণ আমাদের কন্টেন্টে রেফারেন্স দিতে হবে বা রেফারেন্স লিংক করতে হবে ফ্রম রেপুটেড বা ভ্যালুয়েবল সাইট, এটি নিয়ে কথা বলেছিলাম। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ নিয়েছিলাম এই যে উইকিপিডিয়ার যে পেজটি, উইকিপিডিয়ার এই পেজের এই কন্টেন্টে দেখেন বিভিন্ন ভ্যালুয়েবল
টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন রিসোর্স থেকে তথ্য নেওয়া হয়েছে, সেই রিসোর্সের বা সেই তথ্যের রেফারেন্স কোথায় দেওয়া আছে, এখানে দেওয়া আছে, তাই না? তো উইকিপিডিয়ার এই পেজ কোন তথ্য কোন পেজ থেকে নিয়েছে সেটির রেফারেন্স তৈরি করে রেখেছে। আমরা এটি চিন্তা করতে পারি আমাদের কন্টেন্টকে ইনরিচ করার জন্য, যে আমরা যে কন্টেন্টটি তৈরি করতে যাচ্ছি সেই কন্টেন্টে যে তথ্যগুলো আমরা ব্যবহার করছি সেটা যদি ভ্যালুয়েবল কোনো সাইট থেকে আমাদের কন্টেন্টের রেফারেন্স তৈরি করা যায়, সেটা কিন্তু বেশ ভালো। অর্থাৎ আপনি কোনো একটি কন্টেন্ট লিখছেন, ওই বিষয়ে অন্য কোনো সাইটে ভালো তথ্য থাকলে সেই তথ্যটি ব্যবহার করে আপনি যদি আপনার কন্টেন্ট তৈরি করেন এবং ওই রেফারেন্সের বা ওই সাইটের যদি আপনি একটা রেফারেন্স দেন যে আপনি এই তথ্যটি পেয়েছেন অমুক সাইট থেকে, তাহলে সেই কন্টেন্টটি বেশি গ্রহণযোগ্য হয় মানুষের কাছে। যখন আমরা নিজে কথা না বলে আরেকজনের বরাত দিয়ে বা আরেকজনের রেফারেন্স দিয়ে কথা বলি, সেটি বেশি গ্রহণযোগ্য হয়। এটি একটি ভিউ। আরেকটি ভিউ ছিল যে আমরা যে তথ্য ব্যবহার করছি এই তথ্যের রেফারেন্স দেওয়া। সো আমি এটি বলবো না, আমরা প্রথম ভিউটি জানি যারা দেরিতে এসেছি, দ্বিতীয় ভিউ তাদের আপাতত জানা লাগবে না। এরপরে আমরা বলছি ইউটিলাইজ রিলেটেড কোট অফ এনি ইনফ্লুয়েন্সার অর আদার, যারা কোনো একটি বিষয়ে মানুষকে কি করতে পারে, কোনো একটি বিষয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, কোনো একটি বিষয়ে মানুষের যার ইনফ্লুয়েন্স আছে, কোনো একটি বিষয়ে যার গ্রহণযোগ্যতা আছে। উদাহরণস্বরূপ আমরা নিয়েছিলাম যে স্বাস্থ্য বিষয়ে যদি এখন কোনো ডাক্তারের আমরা পরামর্শের কথা চিন্তা করি, এখানে একটি নাম এসেছিল ডক্টর জাহাঙ্গীর কবির। অনেকেই স্বাস্থ্য বিষয়ে তার টিপস ফলো করেন ইদানিং, তাই না? উদাহরণস্বরূপ তাকে আমরা নিয়েছিলাম স্বাস্থ্য বিষয়ক একজন ইনফ্লুয়েন্সার হিসেবে। এরপরে আমরা উদাহরণস্বরূপ নিয়েছিলাম যে শিক্ষা বিষয়ে কোনো ইনফ্লুয়েন্সার আছে কিনা। আমরা একটা প্রস্তাবনা পেয়েছিলাম আইমান সাদিকের, যিনি অবশ্যই কিছু শিক্ষাগত বিষয় নিয়ে 10 মিনিট স্কুলের থ্রুতে কাজ করছেন, তাই না? 10 মিনিট স্কুলের থ্রুতে কাজ করছেন। সো এরকম যারা আছেন যারা কোনো একটা বিষয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারেন, তাদেরকে আমরা বলছি ইনফ্লুয়েন্সার। এই ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, তাদের যে ইম্পর্টেন্ট কোটেশন গুলা আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি যদি দেখি যে ফেমাস কোট, আমার একটি কোট খুব পছন্দ, আই নেভার লুজ, ইদার আই উইন অর আই লার্ন। এই কথাটি কখনো আপনারা শুনেছেন? হ্যাঁ শুনছি ভাই। শুনেছেন? হারানোর কিছুই নাই, জিতলে জিতলাম, না হলে আমি শিখলাম। আমি কখনোই হারি না, আমি কখনোই হারি না। আই নেভার লুজ, আই উইন অর আই লার্ন, হয় আমি জিতি না হলে আমি শিখি। এই কোটেশনটি ইউনিসেফের একজন কি বলে মহাপরিচালক বলি, নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন আপনারা? জি ভাইয়া। নেলসন ম্যান্ডেলার একটি নেলসন ম্যান্ডেলার উক্তি। সো এটি আমার কাছে খুব ইন্সপায়ার্ড লেগেছে, বা আমি নিজে এটি প্রচুর ফলো করি এবং ব্যবহার করি। সো এই যে বললাম, এই যে এরকম একটি উক্তি, যে বিষয়ে লিখতে চাচ্ছেন ওই বিষয়ের ইনফ্লুয়েন্সারদের যদি এরকম কোনো উক্তি থাকে, কোনো কথা থাকে যেটি মানুষকে ইন্সপায়ার করতে পারে, সেই উক্তিগুলো ব্যবহার করতে বলা হচ্ছে আপনার কন্টেন্টে। একই সাথে ডেটা রিপোর্ট ব্যবহার করতে বলা হচ্ছে। বিভিন্ন রিসার্চ পেপার থেকে, বিভিন্ন রিপোর্ট পেপার থেকে আমরা যে বিষয়ে কন্টেন্ট করতে চাই সেই বিষয়ের বিভিন্ন রিপোর্ট খুঁজে পেতে পারি না? জি ভাই, জি। সেই বিষয়টি এখানে কন্টেন্টে অ্যাড করতে বলা হচ্ছে। এছাড়া আপনি যে বিষয়ে কন্টেন্ট করতে চান সেই বিষয়ের ভিডিও দেখতে সাজেস্ট করা হচ্ছে। তবে সেই বিষয়ের ভিডিও যদি থাকে, দেখেন, তারপরে সেই বিষয়ে যদি ডেটা রিপোর্ট থাকে। তো উদাহরণস্বরূপ আমরা দেখেছিলাম যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন আমরা এখানে দেখেছিলাম ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, এই শব্দটি দিয়ে যখন আমরা বিভিন্ন রিসার্চ দেখেছিলাম, যদি এখানে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ নিয়ে বেশ কিছু ভিডিও আছে, কি ধরনের ভিডিও আছে এগুলো দেখলে তো আপনারা আইডিয়া পাবেন যে ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ নিয়ে যে ভিডিও কন্টেন্ট গুলো আছে সেগুলো কেমন, তাই না?
সেই হিসাবে আপনি আপনার কন্টেন্টকে আরো বেশি মডিফাই করতে পারবেন না, আপ টু ডেট করতে পারবেন না। জি ভাই। এরপরে স্টাডি ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক যদি বলি যে গ্রাফিকে ইনফরমেশন রিপ্রেজেন্ট করা হয়, আমি এখানে যদি ডিজিটাল বাংলাদেশ ইনফোগ্রাফিক দিই, INFOGRAPHICS দিয়ে ইনফোগ্রাফিক্স দিয়ে আমি যদি ইমেজে যাই, যেহেতু গ্রাফিক্স বলছি ডেফিনেটলি সেটি একটি ইমেজ, তাই না? তো ইনফোগ্রাফিকে যদি যাই, দেখেন ফেসবুক ইউজার অফ বাংলাদেশ, এখানে একটি বাংলাদেশের ইনফোগ্রাফিক পেয়েছি, তবে সেটি কিসের? ফেসবুক ইউজারদের, তাই না? There are 8.4 মিলিয়ন ফেসবুক ইউজার বাংলাদেশ। এটা অনেক পুরনো কথা, কারণ 8.4 একটা বহুত পুরনো নিউজ এটি। তারপরে যদি দেখি অনেক তথ্য আছে, এটাকে আমরা ইনফোগ্রাফিক বলছি। আমরা যেই বিষয়ে কথা বলতে চাই সেই বিষয়ে এরকম ইনফোগ্রাফিক খোঁজার চেষ্টা করব, এবং সেটি যদি আমরা আমাদের কন্টেন্টে ব্যবহার করতে পারি, আমাদের কন্টেন্টটি আরো বেশি এঙ্গেজিং হবে। এরপরে লাস্ট, নিজের ইমেজ তৈরি করতে বলা হয়েছে, কারণ অন্যজনের ইমেজ আমরা অনেক সময় কপি করে থাকি, তাই না? সেটি না করে নিজের ইমেজ তৈরি করতে বলা হয়েছে। উদাহরণস্বরূপ এই যে এখানে যে একটি কন্টেন্ট আমরা দেখছি, এই কন্টেন্টের পাশেই একটি ইমেজ আছে, তাই না? এই ইমেজ দিয়ে আমরা দেখা যাচ্ছে কোনো কন্টেন্ট করতে গেলে এই ইমেজগুলো গুগল থেকে কপি করি। কিভাবে? এই যে এখানে যে ইমেজ আছে, আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু করতে চাই, এই ব্যানারটি আমার খুব পছন্দ হয়েছে, আমি এটি ডাউনলোড করে দিয়ে দিলাম। আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে এটি বেশ 1022-258 এই ইমেজটি আমার কন্টেন্টে ব্যবহার করে ফেলতে পারবো না? এই যে এখান থেকে আমি ওপেন নিউ ট্যাব, এখান থেকে আমি যদি চাই এটাকে সেভ করে ফেলতে পারি না? তাহলে শেষ হয়ে গেল। তো আমরা এই কাজটি না করে নিজেদের ইমেজ নিজেরা তৈরি করব, ঠিক আছে? এখন সেক্ষেত্রে আমাদের গ্রাফিক ডিজাইন রিলেটেড অনেক ইস্যু থাকতে পারে, আমরা সেটি নিয়েও কথা বলেছি কিভাবে সলভ করা যায়। ক্যানভা নামের একটি অ্যাপের কথা বলেছি, হেল্প করতে পারে। স্ন্যাপা নামের একটি অ্যাপের কথা বলেছি, সেটার কস্টিং নিয়ে আলোচনা করেছি। এন্ড লাস্টলি যে বলেছি যে আমরা গ্রাফিক ডিজাইন শিখেও নিতে পারি। আর আমার নিজের কথা বললে আমি বলেছি যে আমি রাদার দেন গ্রাফিক ডিজাইনার নিজে গ্রাফিক ডিজাইন করব, তার চেয়ে বেটার আমি হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করে দিই। আমার যা পে তার থেকে তার যে পাওনা সেটি দিয়ে দিই। জি ভাই। আমি যা ইনকাম করছি তার তো একটা অংশই আমি তো ইনকাম করছি কি টোটাল মার্কেটিং নিয়ে, তাই না? আমি মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আর্ন করছি, মার্কেটিং কন্টেন্ট নিয়ে আর্ন করছি, সেই কন্টেন্টের মধ্যে একটা ছোট্ট অংশ গ্রাফিক ডিজাইন। তো আমি যা আর্ন করছি, গ্রাফিক ডিজাইনের আমার বাজেট থাকবে না, সেই বাজেট দিয়ে একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করে নিলেই তো হয়। জি ভাই, ওই ভ্যালু দিয়ে আসবেন আমাকে। বুঝি নেবে? আমি বললাম যে ওই ভ্যালু আপনার যেটা ডিজিটাল মার্কেটিং করে পাচ্ছেন, ওটা দিয়ে আরেকজনকে হায়ার করে নেওয়া। হ্যাঁ, ডেফিনেটলি। কারণ কি, আপনি যখন কোনো কিছু করতে যাবেন সেটা তো বাজেট থাকবে। আপনি তো বাজেট ছাড়া ডিজিটাল মার্কেটিং করছেন, কিন্তু আপনি বাজেট ছাড়া তো আর তাকে কন্টেন্ট দিবেন না, তাই না? বাজেট ছাড়া তো তাকে আর গ্রাফিক ডিজাইন দিবেন না। সো দাম দর করে নেন যে আপনাকে আপনার এই মার্কেটিং এ এই গ্রাফিক দরকার, আপনি কত টাকা দিবেন এই গ্রাফিকের, আপনি তৈরি করে এনে দেন। বেশিরভাগ ক্ষেত্রে দাম দর করে নিজেরা নিয়ে নেওয়া যায়, কারণ ক্লায়েন্ট আরেকজনকে গ্রাফিকের জন্য খুঁজবে, আরেকজনকে মার্কেটিং এর জন্য খুঁজবে। এটা তো হেসেল। আর কেউ কি আমরা হেসেল পছন্দ করি? এখন তো বায়ার না ভাই, হ্যাসেল ফ্রি লাইফ। কেউ একজন বায়ার নিয়ে কিছু বলছিলেন ভাই। আমি বললাম যে এখন বায়াররা মাল্টিপল কিছু চায়, মানে একসাথে কয়েকটা কাজ। হ্যাঁ, একসাথে কয়েকটা কাজ চাইলে আমি তো কয়েকটাতে এক্সপার্ট হতে পারবো না, তাই না? আপনাদের আমি জানি না আপনাদের বায়ারকে হ্যাসেল দেওয়া যাবে না, তিনি যেহেতু টাকা দিচ্ছে আপনি পারেন না, ঠিক আছে, আপনি পারেন না, আপনি তো আরেকজনের সহযোগিতা নিতে পারেন। বায়ারকে বলার চেয়ে আপনি নিজে খোঁজা তো ভালো। হ্যাসেল ফ্রি লাইফ করে দিতে হবে। হ্যাঁ জি ভাই, জি। ইভেন দেখেন, ওই যে আমরা মার্কেটিং যদি শিখি, মার্কেটিং এর সংজ্ঞা কি ছিল? ক্রিয়েট ভ্যালু, বিল্ড স্ট্রং রিলেশনশিপ। আপনি যখন তার হেসেল কমিয়ে দিবেন, আপনার সাথে অটোমেটিক রিলেশনশিপ তৈরি হবে তার। হ্যাঁ, অবশ্যই। তবে রিলেশনশিপ বা তার হেসেল কমাতে যে নিজের হেসেল বাড়িয়ে নেবেন না, মানে লাভ ছাড়া কিছু করা যাবে না। যেমন আপনি গ্রাফিক একজন মার্কেটিয়ার, তাকে যদি গ্রাফিক ডিজাইনারের সাপোর্ট দিতে চান, আপনি দেখবেন আপনি যে গ্রাফিক ডিজাইনার সোর্স করতে চান তার রেট কত, সেই রেটের সাথে আপনার প্রফিট জুড়ে দিয়ে এবার ক্লায়েন্টকে বলেন আমি গ্রাফিক ডিজাইনার সার্ভিস তোমাকে দিয়ে দিব, এত ডলার করে লাগবে, শেষ। তার টাকা তাকে পে করে দেন, আপনার কমিশন আপনি রেখে দেন। অবশ্যই, এটাই ঠিক। তারও সুবিধা, আপনারও সুবিধা, যে কাজ করছে তারও সুবিধা।
আবার তো সেখানেও win-win কিছু লভ্যাংশ situation-এ খোঁজা থাকতে যাইতে পারে। পারে। বুঝি না আবার সেখানেও কিছু লভ্যাংশ খোঁজা যাইতে পারে আর কি। কোথায় যে কোথায় গ্রাফিক্স ডিজাইনের যে ভাগ, সেখানেও কিছু আর কি ভাগ বসানো যাইতে পারে। আমি তো সেটাই বললাম, গ্রাফিক ডিজাইনারের ভাগ বসাতে গেলে আপনি ভালো গ্রাফিক ডিজাইনার পাবেন না। না, কিছু একটা তো রাখা যাইতেই পারে। গ্রাফিক ডিজাইনার সেটা আপফ্রন্ট নিতে হবে। আপনি আপনার পেমেন্ট কেটে যদি আমি লাভ করি সেটি ঠিক হবে না। আপনার পাওনা যেটি সেটি আপনাকে দিয়ে আমার প্রফিট অ্যাড করে ক্লায়েন্টের কাছ থেকে বলেন যে আপনার কাছ থেকে সার্ভিস নিতে গেলে তাকে এত টাকা দিতে হবে, কারণ সে তো নিজে হেসেল নিচ্ছে না, আর হেসেল না নেওয়ার দাম আছে, যে দামটি আপনি নিচ্ছেন। ঠিক আছে, অনর্থক বিষয়, এটি নিয়ে এখন অনেক সময় আছে, তবে আমরা কেউ কারো হক নষ্ট করব না। হ্যাঁ, এটি শিখে যায়, এটি একটি স্ট্যান্ডার্ড ওয়ার্ক ইথিক্স। আপনি নিজের প্রফিট করার জন্য কখনো অন্যের প্রফিট কমাবেন না। এই প্র্যাকটিসটি আমাদের অনেকেই করে থাকি, এটি একটি ভুল প্র্যাকটিস, এবং লং রানে যারা এই প্র্যাকটিস করে তারা প্রবলেমে পড়ে। সে যত বড় প্রতিষ্ঠানে, যত বড় ম্যানেজারই হোক, অথবা যত ছোট কোনো একটা ফ্রিল্যান্সারই হোক, যারা এরকম প্র্যাকটিস করবে যে আমি ধরেন আপনাকে বলেছি আপনার কাজে আপনি কত টাকায় কাজ করবেন, আপনি বলেছেন 2 টাকায় কাজ করবেন, আমি বললাম যে না ভাই আপনাকে 2 টাকা না, আপনাকে আমি 1.5 টাকা দিব। ঠিক আছে, দাম দর করলেন, এটি কিন্তু আপনারা উইলিং, তাই না? এখন আপনি তাকে 1.5 টাকা দিতে হবে, কিন্তু আপনি যদি 1.5 টাকা না দিয়ে ওই 1.5 টাকা থেকে আবার বলেন যে ভাই এই যে 1.5 টাকার কাজ, আপনি এখান থেকে আমাকে 10 পয়সা দিবেন, আপনি দাম দর করে নেন, আপনাকে তাকে 1.5 টাকা দিবেন, আপনি তাকে ওই 1.5 টাকার কাজ আপনি ক্লায়েন্টের কাছে 2 টাকা সেল করেন, ওই 50 পয়সা আপনি প্রফিট করেন, এটি ইথিক্যাল। কিন্তু তার ওই 1.5 টাকার মধ্যে 10 পয়সা খাওয়ার হক আপনার নেই। ঠিক আছে? জি ভাই, এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ক ইথিক্স। আপনারা বড় বড় প্রতিষ্ঠানে দেখবেন অনেক ম্যানেজার আছে যারা এসে এমপ্লয়ির বেতন কাট করে, এমপ্লয়ির বিভিন্ন বেনিফিট কাট করে, তারা লং রানে ভালো করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, আমরা তাহলে এক কাজ করি, 10:49 আমরা ব্রেকে যাই, 15 মিনিটের ব্রেক নিব আমরা, ঠিক 11:05 আমরা জয়েন করি, 16 মিনিটের ব্রেক। ঠিক আছে? ওকে ভাই। 11:05 থেকে আমরা নতুন টপিক আজকে শুরু করব। সেই নতুন টপিকটি আমাদের হচ্ছে আর্টিকেল রাইটিং, আর্টিকেল এন্ড অপটিমাইজেশন আর্টিকেল ফর সার্চ ইঞ্জিন। ওকে জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই, জি, আসসালামু আলাইকুম। ভাই 11 জন হয়ে গেল কেন ভাই? কোথায় যাচ্ছে? এখানে কোথায়? কি ভাই ব্রেক দিল নাকি? ভাই ব্রেক দিছে 15 মিনিটের। ও আচ্ছা, কয়টায় স্টার্ট হবে? 11:05। ও আচ্ছা, ঠিক আছে ভাই।
স্যার ভাই স্যার ভাই হ্যাঁ ভাই ভাই আমি সরি আসলে আপনি এসএমএস দিয়েছেন আমি দেখিনি তো একদম রাত্রে দেখতেছি আপনি এসএমএস দিয়েছেন আচ্ছা সমস্যা নাই এইটার জন্য আর কি সমস্যা নেই আজকে তো বুঝলেন তো আসলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা